আমি আসলে ছোটবেলা থেকে শুরু করলে কিছু অংশ শুরু করতেছি। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী ছিল, তো সেখান থেকে আমার কলোনিতে বড় হওয়া, সবকিছুই কলোনিতে। তো খুব মানে আমি একটা মানে হাসি খুশি মেয়ে, বা সবার সাথে খুব একটা মিশুক টাইপের আমি একটা মেয়ে। আমরা হচ্ছি 3 ভাই বোন, আমি সবার ছোট মেয়ে, ছোট আর কি। ভাই বোনের মধ্যে আমার বড় বোন আছে আর ভাই আছে। সেখান থেকে কলোনিতে ছোট থাকতেই একটা অন্যরকম পরিবেশে বড় হয়েছি, খুব খোলামেলা একটা পরিবেশ, এবং সবার সাথে মিশছি বা খুব আনন্দে সময়টা কাটাইছি, যেটা আজকালকার ছেলেমেয়েরা সেটা পায় না। সবাই তো ইউটিউব, ফেসবুক এগুলা, তো আমাদের সময়টা তো অন্যরকম একটা সময় ছিল। তো আমার জন্ম হচ্ছে 1992-তে, তো সেক্ষেত্রে মানে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি হয়েছি, সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছে আমার লাইফে। এরপরে আমি একটু কলেজ থেকে শুরু করি বিষয়টা। আমার হচ্ছে আমি এগ্রিকালচারের ছাত্রী। আমি 2007-এ ম্যাট্রিক পাশের পরে এগ্রিকালচার ডিপ্লোমাতে ভর্তি হই। তো সেখান থেকে আমার এগ্রিকালচার ডিপ্লোমা শেষ করে আমি তখন হয়তো অনেক ছেলেরাই হয়তো বলতো বা প্রেম করার যে বিষয়টা আসে, তো ওই টাইমটাতে আসলে ওইভাবে কারোর সাথে রিলেশনে জড়াই নেই। আমার আসলে ভালো লাগে নাই কাউকে। 2011-তে যখন আমি এগ্রিকালচার শেষ করে পড়াশোনা মানে এগ্রিকালচার ডিপ্লোমাটা ক্লোজ করলাম, তারপর হচ্ছে আমি বিএজেটে ভর্তি হব। তো যাই হোক, বিএজেটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে সেটা, তো ওইখানে আল্লাহর রহমতে চান্স পাওয়াতে যখন চান্স পাইলাম, তো প্রথমে যখন ক্লাস করতে গেছি, তখন কয়েকদিন ক্লাস টাস করলাম। এর মধ্যে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড সব একসাথেই। কিন্তু ওই তখন আমার হঠাৎ একটা ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। মানে ওই ক্লাসের মধ্যে সে খুব জোরে জোরে কথা বলতেছিল, দেখতে অনেক সুন্দর ছিল, লম্বা, খুব সুন্দর ছিল। তখন আর কি আমি প্রথমে এই ফার্স্ট মনে হয় যে হ্যাঁ, একটা ভালো লাগার মতো কাউকে। তো সে ওকে যখন দেখলাম আমার খুবই ভালো লাগছে, জাস্ট ভালো লাগা পর্যন্তই। এরপরে যাই হোক, ছেলেটা নিজে থেকে আমার সাথে এসে কথা বলার পরে হাই হ্যালো, কেমন আছি, ভালো আছি, সেই ওইটুকুই। তো এরপরে কিভাবে তখন ফেসবুকটা না অত বেশি বুঝতাম না, নতুন তো তখন ফেসবুক, তখন তার স্মার্ট মোবাইলও এত ছিল না, ফেসবুকে অত বেশি কানেক্টেড ছিলাম না। যে তখন একটা আইডি খুলছি, তো ওইখান থেকে কিভাবে যেন আমার মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেল, কিভাবে আমরা মানে বুঝতেও পাইনি যে সে। যাই হোক, চ্যাটিং করতে করতে আস্তে আস্তে আমি তাকে বলে ফেলছি যে হ্যাঁ, আমি আসলে তোমাকে পছন্দ করি। তা আমি কখনোই কল্পনা করি নাই যে সে সত্যি সত্যি আমার সাথে একটা রিলেশন হবে, বিকজ সে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, এবং মানে অন্যরকম আমার লাইফে আমি বলবো যে অন্যরকম একটা হিরোর মতো। তো এরপরে সেও যাই হোক একটা রিলেশনে আমরা জড়াই, এবং খুব ভালো একটা রিলেশন, মানে এত পরিমাণ তাকে আমি ভালোবাসছি, মানে এটা অসম্ভব ধরনের ভালোবাসা। তো আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ, বলতে আমাদের দেশের বাড়ি হচ্ছে, ফ্যামিলিতে কখনোই অন্য ডিস্ট্রিক্টে বিয়ে এটা মনে করে যে একটা পাপের মতো। হ্যাঁ, পাপের মতো। তারা মনে করে যে অন্য কোনো ডিস্ট্রিক্টে বিয়ে হবে, এটা তারা কল্পনাও করতে পারে না, মানে এটা একটা অসম্ভব ব্যাপার। তো আমি যে ছেলেটাকে পছন্দ করতাম তার বাড়ি, এটা যখন আমার বাসায় আমি একটু বলি, মানে এটা নিয়ে তো একটা আগুনের মতো লেগে যায়। হ্যাঁ, আমি ছেলে পছন্দ করছি, আমরা দক্ষিণাঞ্চল, তারা উত্তরাঞ্চল, মানে এটা নিয়ে তো বাসার মধ্যে মনে হয় যে কি জানি অপরাধ আমি করে ফেলছি। যাই হোক, তারপর আমি বলছি যে আমি আসলে ছেলেটাকে পছন্দ করি, আমার সাথে পড়াশোনা করে, যদি তোমরা একটু চাও একটু দেখতে পারো। এরপরে তারা মানে এটা নিয়ে আমার ভাইয়া আমার সাথে রাগারাগি, মানে আমার ভাইয়া আমার সাথে এইটার জন্যই 2-2.5 বছর কথাই বলেনি। হ্যাঁ, মানে সে মানে আমি যে কি একটা অপরাধ জানি করছি, খুব একটা ইয়ার মধ্যে আমাকে ফেলাই দিছে। এরপরে আমি ওকে বলি সব ঘটনা, যে দেখো আমাদের তো নোয়াখালী বাড়ি, হয়তো তোমার সাথে আমার বিয়ে বা এই ধরনের কিছু হবে না। তো আমার পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিতে গেছি, এর মধ্যে যে সে আমার বাসায় আসবে আমি জানি না। আমার বাসায় ক্লাসমেট ছিল, হ্যাঁ ক্লাসমেট ছিল, কিন্তু ও ড্রপ দিছে, ওই ইয়ারটা সে ড্রপ দিছে, পরীক্ষা দেয় নাই। সে তখন জব করতো, কোন একটা কারণে মানে টাইম দিতে পারতেছিল না পরীক্ষার জন্য, সে ওই ইয়াটা লস দিল, বললো যে আমি এবার পরীক্ষা দিব না, সামনের বার দিব, আমি এবার একটু লস দিলাম। তো যাই হোক, সে আমার পরীক্ষা ছিল, কিন্তু সে আমার বাসায় গেছে, মিষ্টি টিষ্টি নিয়ে বাসায় গেছে, সে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, ডিরেক্টলি বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। তো আমার বাসা থেকে তো এটা কোনোভাবেই রাজি না। যাই হোক, সে তো এটা তো কোনোদিনও তারা মানবে না, অনেক কিছু হইলো। এরপরেই আমার ফ্যামিলি থেকে আমাকে বলতেছে যে না, তুমি অন্য ডিস্ট্রিক্টে যেহেতু প্রেম করছো, এটা অনেক বড় অপরাধ করে ফেলছো,
হ্যাঁ, এটা মানে আমি খারাপ হয়ে গেছি, মেন কথা হচ্ছে আমি খারাপ, আমার মতো খারাপ পৃথিবীতে নেই। হ্যাঁ, এরকম। যাই হোক, তখন আব্বা একেবারে বিয়ে খোঁজা শুরু করলো যে না, বিয়েই দিতে হবে, মেয়ে খারাপ হয়ে গেছে আমাদের। যাই হোক, হঠাৎ কইরা এই ফার্স্ট আমার লাইফের প্রথম বিয়ের প্রস্তাব আসছে। প্রথম আমি তখন আমার আব্বা আমাকে বলেও না, আমি বললাম না আমার পরীক্ষা ছিল, পরীক্ষা থেকে লাস্ট পরীক্ষা যেদিন, সেই দিন আমি বাসায় আসছি, আমাকে বলতেছে যে রেডি হইতে। আমি বলছি কেন? বলতেছে যে একটু দরকার আছে, আমার সাথে একটু একটা জায়গায় যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি রেডি হইলাম, কারণ রেডি না হলে তারা অন্য কিছু মনে করবে যে মেয়ে কথা শুনতেছে না। আচ্ছা রেডি হইলাম, আমাকে একটা রেস্টুরেন্ট নিয়ে গেল, আমি জানিও না যে আমাকে দেখতে আসছে। তারপর ওইখানে নিয়ে গেল, ছেলেও আসলো, দেখলো, কথাবার্তা বললো, আব্বারই পরিচিত, আব্বার বন্ধু হয়, বন্ধুর ভাগিনা হয় সে। তো সে আসলো, আসার পরে সে প্রথমবার আমাকে মানে এক শুক্রবারে দেখলো, দেখার পরে তাদের অনেক পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করাবে। আমার তো মানে আমি জানতাম না যে এটা আমার বিয়ে হয়েই যাবে। আমি মনে করছি আচ্ছা ঠিক আছে, এরকম তো মানুষের লাইফে দেখতে আসে, জীবনে ফার্স্ট দেখতে আসছে, হয়তো টাকা টুকা দিবে, এটা দিয়া চাইনিজ খাবো, এরকম কিছু একটা চিন্তা করে আমি গেছিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর বাসায় আসলাম, আসার পরে বিয়ে ঠিক করতেছে, আমাকে কিছুই জানায় নাই। বলতেছে কাবিন। ভাইয়া বিশ্বাস করেন, তখন আমি মনে করতাম কি কাবিন মানে হচ্ছে অন্য কিছু, বিয়ে মানে হচ্ছে অন্য কিছু। কাবিনই যে বিয়ে এটা আমি বুঝতাম না, একেবারে সত্যি কথা, যে এটাই বিয়ে এটা বুঝতাম না। তো এরপরে তারা আমাকে বলতেছে কাবিন হবে, কাবিন হবে। আমি তো তাকে বলতেছি আমার যে যার সাথে আমার রিলেশন। তো এরপরে আব্বা কি করলো, হুট করে এসে আমার পায়ে ধরে ফেলছে। কি বলেন? হ্যাঁ, আমার পায়ে ধরে ফেলছে। আমি তো পুরো মানে অবাক, হ্যাঁ মানে এটা কি? বলতেছে মা তুই আমার কথা অমান্য করিস না। আমার আম্মা আবার স্ট্রোকের রোগী, আমার আম্মা কিন্তু স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছিল তার কিছুদিন আগে। তো বলতেছে দেখ তোর আম্মা অসুস্থ, তুই আমাদের কথাটা মান। পরে আমি বলতেছি আব্বা আপনি পায়ে ধরতেছেন, মানে একটা মেয়ে ওই সময়টা মানে বুঝবে যে বাবা যদি পা ধরে জিনিসটা কেমন। তা আমি বলতেছি যে আব্বা আপনারা, আমি যাকে পছন্দ করি তার সাথে বিয়ে দিলে প্রবলেম কি? বলতেছে সেই ছেলে তো সামান্য একটা চাকরি করে, সে তোমাকে কতটুকু কি করবে? তখন আমি বলছি আব্বা আমি তো শিক্ষিত, আমি নিজেও তো চাকরি করে খেতে পারবো, দুজন মিলে তো কিছু একটা করা যাবে, আপনি এরকম করেন না, আমি যার সাথে পছন্দ করি তাকে বিয়েটা দেন। সে বলতেছে যে না, আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্টে যায় না, কই যাবে না যাবে, তোরে বেচা ফালাবে, কি সব কথাবার্তা। তারপর আমাকে বলতেছে যে বিয়ে করার কথা, আমাকে মানে খুব বলতেছে। তা আমি তখন চিন্তা করলাম আমি কি করবো, আমাকে তো বিয়ের জন্য এরকম প্রেশার করতেছে, তাহলে ফ্যামিলি, আমি এর মধ্যে আমার ভাইয়া বললাম না কথা বলে না 2-2.5 বছর। যাই হোক, তো ভাইয়া চিন্তা করলাম যে একটা মাত্র ভাই, হয়তো বিয়ে যদি আমি তাকে করি তাহলে মনে হয় আমার ভাইটাকেও হারাবো, হয়তো আমার সাথে জীবনেও কথা বলবে না, তাহলে আমি থাক ঠিক আছে ওনাদের কথা অনুযায়ী রাজি হয়ে যাই। বিশ্বাস করেন ভাই, আমি শুধুমাত্র ফ্যামিলির কথা চিন্তা করে আমি কিন্তু রাজি হয়েছি বিয়েটাতে। আমি তখন কি করছি, আমার ওর কাছে জানেই নেই যে আমার বিয়ে হইতেছে। আমি বললাম না যে জানি যে শুধু কাবিন পরে উঠাই নিবে, কিন্তু মিথ্যা কথা বলা হয়েছে আমাকে, পুরা অ্যারেঞ্জমেন্ট করেই বিয়েটা করানো হয়েছে। মানে বিয়ে হইতেছে মানে প্রথমে তো মানে হলুদ, কি মেয়েদের তো বিয়ের আগের দিন হলুদ হয়, কোনো মেহমানটা এমন ছিল না, এমনি হঠাৎ করে বলতেছে শাড়ি পরতে। আচ্ছা শাড়ি পরাইলো, শাড়ি পরে দেখি যে কেউ ছিল না, ওমা সব আত্মীয় স্বজন চলে আসছে, হলুদ। আচ্ছা ঠিক আছে, হলুদ দিল আমাকে মানে একটা জবরদস্তির মতো। আচ্ছা ঠিক আছে, চুপ করে হলুদ টলুদ দিলাম। পরের দিন বিয়ে। তখন আপনার এই বয়ফ্রেন্ড তখন কি করতেছিল? আপনার সঙ্গে কমিউনিকেশন সে কি জানতো যে চলে যাচ্ছে? না, সে জানতেছে না যে আমার বিয়ে হইতেছে। আমি তার কাছে চুপ করেছিলাম, আমি বলি নাই, কারণ আমি জানি তাকে যদি আমি যদি একটু বলি সে আমার বাসার সামনে চলে আসবে, একটা সিক্রেট হবে। ও সামহাও আপনি মনে করতেছিলেন যে আপনিও রাশায় দিচ্ছিলেন তাহলে? আমি বলতেছিলাম যে থাক ঠিক আছে, যেহেতু ফ্যামিলি মানতেছে না। আর ভাইয়া ছোটকাল থেকে আমি চিন্তা করতাম যে বিয়ে মানে হচ্ছে সবাই মিলে একটা বিয়ে। আমি যে পালায়ে যাব, তখনকার সময় আমি অনেক একটা অন্যরকম মেয়ে ছিলাম, যে পালায়ে যাব এই জিনিসটা আমি খুব ভয় পাইতাম। মনে করতাম কি আল্লাহ, তাহলে তো ফ্যামিলি থেকে আমি বের হয়ে গেলাম, তাহলে তো আমার ফ্যামিলি আর জীবনেও আমার সাথে কথা বলবে না। বললাম না যে আমি সবার মাঝখানে থাকার মতো একটা অভ্যস্ত ছিলাম, মানে ওনাদেরকে রাইখা যে আমি চলে যাব, এটা ভাই আমি জীবনেও কল্পনা করতে পারি না যে আমার আব্বা আম্মার সাথে দেখা হবে না, ভাই বোনের সাথে কথা হবে না। নাহলে ভাই আমি তখন ওই মুহূর্তে চলে যেতাম, আমার তখন এই সাহসটা ছিল না। যাই হোক, তারপর আমাকে বললো যে এরকম, পরের দিন বললো কাবিন। আচ্ছা পার্লারে নিয়ে গেছে, তখনও কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। ও বলতেছে যে কি ব্যাপার, এত হাউকাউ কেন?
আমি বলছি যে আমি আমার মামাতো বোনের বিয়েতে আসছি, আমি মিথ্যা কথা বলছি ভাইয়া, মিথ্যা কথা বলছি। যাই হোক, তো আমি আমাকে সাজানো হইলো, সাজায় বিয়ের স্টেজে নেওয়া হইলো। নিয়ে তো আমি বুঝলাম যে না, এটা কাবিন না, এটা বিয়েই। কারণ অনেক মানুষজন, আত্মীয় স্বজন, যেহেতু আমি চলে গেছি অলরেডি কমিটি সেন্টারে, তখন তো আমার বোঝার বাকি নাই যে না আমাকে নিয়ে যাবে, আজকে বিয়ে হয়ে যেতেছে। যাই হোক, বিয়ে টিয়ে হইলো, হওয়ার পরে তো আমাকে সেদিন রাতে আমাকে, ওইটা হচ্ছে সেপ্টেম্বরের 14 তারিখে আমার বিয়েটা হয়। আমাকে আমার 16 তারিখে জন্মদিন, 14 তারিখে আমার বিয়েটা হয়। আর রাতের বেলা অনুষ্ঠানটা হয়, যেতে যেতে আর কি রাত 12টা-1টা বেজে গেছে ওই বাড়িতে। তো যখন প্রথম বাড়িতে গেলাম, একটা ছোট্ট একটা ঘর, ছেলে কিন্তু প্রবাসী, ইটালি থেকে ফেরত আসছে। ইটালিতে প্রায় 12 কি 13 বছর ইটালিতে ছিল। কথা বলেনি বিয়ের আগে তার সঙ্গে আপনি? একদিন ওই যেদিন দেখা হলো, ওই দিন খালি কথা, আমি কোনো কথা বলি না, কারণ ওইখানে মুরব্বীরা ছিল। উনি খালি আমাকে জিজ্ঞেস করছে যে আপনি পড়াশোনা কি করতে চান এরপরেও? আমি বলছি যে হ্যাঁ, আমি তো পড়াশোনা করতেছি, আমি এটা বন্ধ করতে চাই না, আমি পড়াশোনা, আমি এগ্রিকালচার ডিপ্লোমা শেষ করে বিজিএড করতেছি। আচ্ছা। উন্মুক্তর আন্ডারে এটা। তো তখন পরে বলতেছে যে ওই তখনই ফার্স্ট একটু কথা হয়েছে, এরপরে আমি এত বেশি কথা বলি না, কারণ এখানে অনেক মুরব্বীরা ছিল, আমি চুপ করেছিলাম। আর আমি তো জানি যে আমি তো জীবনে এখানে বিয়ে করবোই না, প্রথম দেখতে গেছি। যাই হোক, পরে তো বিয়ের রাত্রে যখন আমি আমার প্রথম শ্বশুর বাড়িতে যাই, দেখলাম যে একটা ছোট একটা ঘর, আমরা কলোনিতে ছিলাম। আপনি বিয়ের পরে তখনও আপনি আপনার বয়ফ্রেন্ডকে জানাননি যে বিয়ে হয়ে গেছে? কিচ্ছু জানিনি আমি। আপনার প্ল্যান কি ছিল আসলে? আমার প্ল্যান ছিল আমি বিয়ে করব, ওনাদের কথা অনুযায়ী যেহেতু গলায় ফাঁসি দিতে হইতেছে দিব, এরপরে কি করব দেখা যাবে। মানে আমার তখনও কোনো নির্দিষ্ট প্ল্যান ছিল না। তখনও ভালোবাসেন? হ্যাঁ। এবং আমি মানে কোনোভাবেই চাইতেছিলাম না যে এখানে হোক, শুধুমাত্র আমার ভাই আমার সাথে 2 বছর 2.5 বছর কথা বলে। আমি আমার ভাইকে অনেক ভালোবাসি ভাইয়া, আমার একটা মাত্র ভাই। এবং মানে ছোটকাল থেকে ভাইয়া অনেক আদর করতো, অনেক। ভাইয়া আমার সাথে কথা বলে না, এইটার মানে এটা যে কি পরিমাণ আমার কাছে কষ্টদায়ক। এবং আমার সাথে আমার চেহারার দিকেও আমার ভাইয়া আমার দিকে তাকাইতো না, এরকম করছে আমার সাথে। যাই হোক, এরপরে আমি যখন গেলাম, স্টিল নাও আমার বয়ফ্রেন্ড জানে না। জাস্ট বিয়ে যখন হয়ে গেল, আমি মোবাইলটা বন্ধ করে আমার বোনের হাতে দিয়ে দিছি। আমি বলছি নাও, মোবাইল রাখা দাও, আমি গেলাম, এই কথা বলে চলে আসছে। আর আমার বয়ফ্রেন্ড তো যখনই দেখছে আমার মোবাইল বন্ধ, ও তো পাগলের মতো হয়ে গেছে। যাই হোক, আমি আসতেছে আস্তে আস্তে। এরপর যখন গেলাম, যে দেখলাম যে আমাদের জন্য ফুল সজ্জা যেভাবে সাজায়, মানে কি বলে বাসর ঘর ওইটারে বলে, যাই হোক ওইটা সাজাইছে, মানুষজন আত্মীয় স্বজন ওইখানে সবাই ছিল, আত্মীয় স্বজন না, আমাদেরকে বরণ টরণ করে নিচ্ছে। নেওয়ার পরে আমি বাসর ঘরে বসে আছি, মানে আমি তখনও চিন্তা করতেছি যে এটা কি হইতেছে, আমার সাথে কি হইতেছে। বসে আসছি, তখন রাত্রে 2টা-2.30টা বেজে গেছে। তো তখন তার ভাইয়ের বউ যে ছিল, বড় ভাবি, উনি আসছে আমার সাথে এসে কিছুক্ষণ কথা টথা বলে আছে। একটু পরে আমার হাজবেন্ড আসলো। আসার পরে তো দেখা হইলো, এর আগে একদিন দেখা হয়েছে, ওইটা সেকেন্ড দেখার পরে দেখলাম যে সে খুবই খুশি, খুবই আনন্দিত, সে আমাকে বিয়ে করছে। মানে আপনার হাজবেন্ড? সে খুব আনন্দিত, সে আমাকে বিয়ে করছে। আচ্ছা, সে কিন্তু আমার চেয়ে বয়স অনেক বড় ভাইয়া। 2014-তে আমার মনে হয় 21 চলে, 21 কি 22 মেবি, আমি একটু এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আর তখন তার বয়স হচ্ছে 45 তখন। আচ্ছা, ওকে। তো সে আমার থেকে অনেক সিনিয়র, প্রায় ডাবল। হ্যাঁ, সিনিয়র। আচ্ছা, যাই হোক, সে আসছে, আসার পরে আমাকে একটা স্বর্ণের চেন দিল, একটা মোবাইল দিল, অনেক কিছু দিতেছে, ট্যাব দিল, মানে যেহেতু বিদেশ থেকে আসছে অনেক কিছু দিতেছে। আমি চুপ করে বসে আসছি। পরে বলতেছে যে আমি প্রথম তোমাকে দেখছি, আমার খুব ভালো লাগছে, তুমি অনেক হাসি খুশি, আমি তোমাকে বিয়ে করছি, আমি অনেক হ্যাপি। আচ্ছা, যাই হোক, আমি চুপ করে আছি, আমি কি বলবো, আমাকে দিতেছে সব। আর অনেক আয়োজন করেই বিয়ে করছে ভাইয়া, অনেক কিছু আয়োজন করেই বিয়ে করছে। তো তারপর এরপরে আমি তো চুপচাপ বসে আছি, কি বলবো। তারপর কতক্ষণ কথা বললো, বলার পর বলতেছে যে কি তুমি কি হ্যাপি না যে তুমি বিয়ে করছো? আমি কোনো কথা বলতেছি না, আমি চুপ করে বসে আছি, কারণ আমি তো জানি যে আমার মধ্যে কি হইতেছে। আমার তো চিন্তা ওই দিকে যে ও জানি কি করতেছে। এরপরে যাই হোক, তারপর ওই ফার্স্ট কোনো একটা মানে অপরিচিত একটা লোকের সাথে রাত কাটানো, কি বলবো, মানে আমার ভিতরে তো সব মনে হইতেছে যে আমি মনে মারা যাব, যে এটা কি হইলো, আমি কাকে চিন্তা করছি আর এটা কি হইলো।
আচ্ছা ঠিক আছে। এর মধ্যে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে তো আমি আমার বাসায় ফোন দিছি, আমার তখন মোবাইল নাই, যে সে নতুন মোবাইল দিছে তার মোবাইল থেকে আমি কল দিছি, আমার কাছে কোনো সিম নেই। কল দিছে, কল দিয়ে ভাই আপুর সাথে কথা বলতেছে, আমার বড় বোন ওই বাসায় আমাদের বাসায় ছিল। তখন আমি একটা সাউন্ড পাইছি যে আমার বয়ফ্রেন্ডের গলা, আমি সাউন্ড পাইছি মোবাইল ফোনে। হ্যাঁ আমি সাউন্ড পাইছি, পাওয়ার পরে আমার বোন ফোনটা রেখে দিছে, আমি কিন্তু শুনছি যে ওর সাউন্ড, আমি বুঝতে পারছি যে সেই আসছে। আসার পরে তো এরপরে পরবর্তীতে আমি শুনছি যে আমার ফ্যামিলিতে মানে অনেক কিছু করছে, ছাদ থেকে লাফ দিতে গেছে, মানে খুব পাগলামি করছে। ছাদ থেকে লাভ পরে বলছে, একটা অভিশাপ দিছে ভাইয়া যে আপনাদের মেয়ে জীবনেও ভালো থাকতে পারবে না। আমাদের ছাদে উঠে গেছে 8 তলায়, ওইখান থেকে লাভ দিতে গেছে। তারপর আব্বা ধরে নাকি ঠাস করে থাপ্পড় দিয়ে নামাইছে। পরে বলতেছে যে আমাদের বাসায় থেকে বলতেছে যে আজকে আমি একটা কথা বলা যাই, আপনাদের মেয়েকে আপনারা বিয়ে দিচ্ছেন, আমি জানি ও জীবনেও বিয়ে করতে চায় নাই, আপনারা জোর করে এবং ওকে একটা টর্চার করে বিয়ে দিচ্ছেন, এটা আমি জানি। আমার সাথে বিয়ে দিলে অনেক কিছু হয়ে যাবে, এগুলো ও আমাকে বলছে, আমি সব জানি। আমি জানি ও মন থেকে জীবনে বিয়ে করে না, এবং আমি আজকে এখানে দাঁড়ায়, অভিশাপ না মানে একটু ওইভাবে বলছে যে আমি আজকে আপনাদের কাছে এখানে দাঁড়িয়ে বলে গেলাম যে আপনাদের মেয়ে কোনোদিনও আমাকে ছাড়া সুখী হতে পারবে না, এটা সে বলে গেছে যে কোনোদিনও পারবে না এবং সে ফিরে আসতেই হবে, এই কথা বলে সে চলে গেছে। যাই হোক, বিয়ের হইলো, সবকিছু হইলো, আমি তখনও তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, কারণ আমার কাছে কোনো সিম ছিল না। পরবর্তীতে যাই হোক সিম দেয়া হয়েছে আমাকে আমাদের বাসায় যখন আসছি। এরপরে ভাইয়া চলতেছে, দিন চলতেছে, আমি তো তাকে কিছুতেই ভুলতে পারতেছি না, কারণ এটা তো সম্ভব না, আমি তো সত্যিই তাকে অনেক ভালোবাসি। তারপর আমি তার সাথে যোগাযোগ করছি, আমি আমাদের বাসায় এসে তার সাথে সিম যখন নিলাম আমি যোগাযোগ করছি। সে অনেক কান্নাকাটি করছে, সে অনেক কিছু আমাকে বলছে, আমি একটু তোমার সাথে দেখা করতে চাই। সে বলছে যে কেন তুমি আমার সাথে দেখা করো, তুমি তো বিয়ে করছো। আমি সে দেখো আমি তো বিয়েটা করতে চাই না, তুমি তো সবই জানো, আমি তো তোমাকে সবকিছু বলছি। যাই হোক, সে আমার উপরে অনেক রাগ, অনেক অভিমান, অনেক কিছু, এটা স্বাভাবিক, এটা হবেই। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, সে আমার সাথে দেখা করতে রাজি না। তারপর আমি জোর করে, সে যেখানে চাকরি করে ওইখানে আমি চলে গেছি। আমি একদিন আমার বাসা থেকে আমি কলেজের নাম দিয়ে বের হয়ে আমি চলে গেছি, যে তাকে যে আমি তার পায়ে ধরে আমি অনেক ক্ষমা চাইছি, অনেক কান্নাকাটি করছি। তারপর যাই হোক, সে একটু নর্মাল হয়েছে, হওয়ার পর আমাকে বলতেছে যে চলে আসতে। হ্যাঁ, বলতেছে ঠিক আছে তুমি বিয়ে করছো, আমি তোমাকে বলি যা করতো কোনো সমস্যা না, আমার ফ্যামিলিতে কেউ তোমাকে বলবে না যে তোমার বিয়ে হয়েছে, তুমি চলে আসো। ভাইয়া আমি তখন চলে যেতে চাইছি, কারণ আমি যাকে বিয়ে করছি ওই বিয়ের রাত্রে তো চেন দিছে, ট্যাব দিছে, মোবাইল দিছে, এগুলা কিছু না ভাইয়া, একটা ভালোবাসার নামে তো একটা জিনিস আছে। ওই লোকটা কেমন জানে, একটা মানে কেমন জানে মনে যে একটা জড় বস্তু। আচ্ছা, মানে এমনি তো বয়সটা একটু বেশি, এর মধ্যে কেমন জানি কোনো কিছুই তো নাই। সে বিয়ে করছে তার নতুন বউ, পরের দিনই সে তাদের একটা ফার্মেসি আছে, ফার্মেসিতে চলে যায় এবং আসে রাতে 12টা 1টা, এবার সারাদিন কোনো খোঁজ খবর নেই। মানে কেমন জানি ভাইয়া, মানে নতুন বিয়ে হয়েছে একটা আছে না। আর আমি তো এমনি তাকে মানতে পারি নাই। তো আমি তাকে বলছি যে হ্যাঁ আমি তোমার সাথে আমি চলে যাব, আমি আর পারতেছি না, আমার কাছে ভালো লাগে না এখানে, কি বিয়ে দিচ্ছে আমাকে, এটা কেমন জানি, আর ওনারা জানি আমার সাথে কেমন কেমন করে, আমার কাছে ভালো লাগতেছে না। যাই হোক, এইসব কথা আমি তাকে বলছি। বলার পরে আমার সাথে তার যোগাযোগ ছিল, থাকার আমি ওখানে সংসার করতেছি। যোগাযোগ ছিল বলতে বয়ফ্রেন্ডের সঙ্গে কি ধরনের যোগাযোগ ছিল? মানে ফোনে কথা হইতো, ফোনে কথা হইতো জাস্ট, এবং সবকিছু শেয়ারও করতেন। হ্যাঁ, আমি ওকে সব বলছি বিষয়গুলা, কিছু ইন্টারনাল বিষয় আছে এগুলো আমি বলছি আমার হাজবেন্ডের। আমি বলছি যে কেমন জানি উনি কেমন জানি কোনো ইয়া নাই, আমার সাথে জানি কেমন করে, আর আমার মানে আছে না যে একটা নতুন বউ, একটা ঘোরাফেরার একটা বিষয় আছে, কেমন জানি আমার কাছে ভালো লাগতেছিল না। আচ্ছা, তো এইগুলো আমি তাকে সব বলতাম। ও বলতেছে যে তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, তুমি চলে আসো, তুমি চলে আসো। আমি হ্যাঁ আমি তোমার সাথে চলে যাবো, যা হয়েছে হয়েছে, আমার ফ্যামিলি আমার সাথে এরকম করছে, আমার ভাইয়া এখন আমার সাথে কথা বলছে, তো আমি তোমার সাথে চলে যাবো, এসব কথা আমি তাকে বলছি। বলার পরে ভাইয়া আমি ওই বাসায় মানে আমরা প্ল্যানিং করতেছি, আমরা চলে যাব, হ্যাঁ চলে যাবো, এসব প্ল্যানিং করতেছি। তো এর মধ্যেই আমি দেখলাম যে তার ভাইয়ের বউ যেটা, সে আমার সাথে খুব একটা প্রথম খুব ভালো, এরপরে দেখলাম যে খুব খারাপ একটা ব্যবহার করতেছে। আমার মনে হয় ভাইয়া আমি জীবনে এত ঘুমাই না ভাইয়া, আমাকে মনে কিছু খাওয়াই দিত, আমি সারাদিন ঘুমাইতাম। এবং এত তাদের কিন্তু ফার্মেসির দোকান, হ্যাঁ তাদের ফার্মেসির বিজনেস অনেকদিন, ভাই আমি রাত দিন 24 ঘন্টায় ঘুমাইতাম। মানে শুইলেই ঘুম, কোনো কথা নেই, কাজ করতেছি কাজের মধ্যে ঘুম, এরকম অবস্থা আমার। মানে কেমন জানি আমাকে না আস্তে আস্তে আমি মনে হইতেছি কি আমি সিক হয়ে যেতেছি,
হ্যাঁ, কোনো আমার মধ্যে কোনো চেতনা নাই, একটা মানে মনে যে আপনি আমাকে ফালায় রাখছেন ওইভাবেই আমি আসি। হ্যাঁ, এরকম অবস্থা। আমি তখনও বুঝতাম না। এখন আমার ফ্যামিলি তো একে জানে যে আমাকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে, তখন না আমার কোনো কথা কেউ বিশ্বাস করে না ভাইয়া। আমি যাই বলি মনে করে যে আরে ও তো চলে যাবে, এইসব কথার জন্য বলে। এর জন্য আমি ওনাদের সাথে শেয়ার করলে ওনারা আমার একটু পাত্তা দিত না। তারপর এরকম হইতেছে তো এর মধ্যে কি হলো, আমার আম্মা অনেক আবার অসুস্থ হইলো। অসুস্থ হওয়ার পরে আমার বয়ফ্রেন্ড যে বললো যে ওর সাথে চলে যেতে, এর মধ্যে আম্মা অসুস্থ হওয়ার পরে আমার বোন আমাকে, ও মনে হয় কিছুটা বুঝতে পারছে, ও আমাকে বলতেছে যে দেখ যা হয়েছে মানুষের লাইফে বিয়ে একবারই হয়। এখন সব লোক তো এক সমান না, তুই নিজের মানায় নে, তুই এখানে কন্টিনিউ কর। দেখ এখন দুইটা ফ্যামিলির সাথে, একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলি, মানে দুইটা ফ্যামিলির সাথে এখন একটা সম্পর্ক হয়ে গেছে। এখন যদি তুই কোথাও কোনো একটা খারাপ কাজ করিস, সেটা কিন্তু আমাদের আব্বা আম্মার উপরে এসে পড়বে, বলবে যে এই মেয়ে এত খারাপ একটা মেয়ে বিয়ে করছে, আবার বিয়ে কইরা অন্য জায়গায় চলে গেছে, তখন কিন্তু তোর নামে, তুই যদি বিয়ের আগে যাইতে অন্য কথা, আর এখন তুই একজনের বউ, এখন তুই আরেকজনের বউ হয়ে যদি আরেকজনের সাথে চলে যাস, সেটা কিন্তু খুব খারাপ একটা ইফেক্ট হবে। এবং আম্মা কিন্তু এমনি অসুস্থ, আম্মা কিন্তু দেখা যাবে যে কিছু একটা হয়ে গেছে, তোর জন্য কিন্তু আমরা মারে হারাইতে পারবো না। পরে ভাইয়া যখন এইসব কথা বলছে, তখন আমি চিন্তা করলাম ঠিকই তো, এখন তো আসলে আমি আরেকজনের বউ। আর একটা কথা হচ্ছে যে এখন তো দুইটা ফ্যামিলির সাথে একটা সম্পর্ক হয়েছে, আমার আম্মার যদি কিছু হয়, আমি যদি যাই, তখন তো এরা এসে অনেক গালিগালাজ করবে, খারাপ কথা বলবে, আপনার বলবে যে আপনার মেয়ে খারাপ। এসে আমার আম্মা যদি মারা যায়, আমি তো আমার মারে তাহলে পাবো না। এইসব বললাম না ভাই, আমি অনেক ইমোশনাল, আমার ফ্যামিলির প্রতি আমি অনেক ইমোশনাল। যাই হোক, এটা চিন্তা করে আমি না আর যাই নাই। এই যে আমি যাই নাই, এটা নিয়ে আমার বয়ফ্রেন্ড আমার সাথে সব সম্পর্ক মানে শেষ। ওর তো দোষ নেই, ও চাইছিল নিতে। পরে চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু বিয়ে হয়ে গেছে, মানায়নি, এভাবেই থাকি, কিছু করার নেই। আর আমি আপনার বললাম না যে ভাই আমার খালি ঘুম আসে, আমাকে মনে হয় কিছু একটা দেয়া হইতো, সেটা আমি জানি না, কিছু একটা দেয়া হইতো, এবং এটার জন্য আমার এত ঘুম আসতো। এটা যে তারাই করতেছে সেটা আমি বুঝতে পারি না। আমার হাজবেন্ড ইটালি থেকে আসছে অনেক টাকা নিয়ে, অনেক টাকা নিয়ে আসছে। সে যে এরিয়াতে থাকে, সেই এরিয়াতে তার জমি আসছে, জমি কিনছে, নিজের জমি, মানে শুধু তার টাকা দিয়ে কিনছে। 3 ভাই, তারা 3 ভাইয়ের নামে, এবং সে আসছে বাড়ি করার জন্য। এটা আমি পরে শুনছি। এবং সে নিজের টাকায় পুরা 6 তলা একটা বাড়ি কমপ্লিট করবে, এটার জন্য সে চিন্তা করে আসছে। তো কয়েকদিন পরে সে বাড়ি কাজ ধরলো। বউ নিয়ে তার এত মাথা ব্যথা নাই, বউ আছে, ভাইয়ের বউর সাথে আছে, কোন রকম ভাইয়ের বউর সাথে একটা না একটা গ্যাঞ্জাম লাগতেছেই, কিছু না কিছু নিয়ে একটা সমস্যা হইতেছে। তো বাড়ি যখন করতেছে আমার তো এরকম খালি ঘুমের সমস্যা। তখন আমরা নতুন একটা বড় বাসায় উঠছি, তখন সে বাড়ির কাজ করতেছে। সে রাত্রে 2টা-3টা বাসায় আসতো, সে তার বউকে না ফোন দিবে যে দরজাটা খুলো, সে কল দিত তার ভাইয়ের বউকে, এবং তার ভাইয়ের বউ তার জন্য অপেক্ষা করতো রাতের বেলা, যেটা তার বউ করবে সেটা করতো সে। আচ্ছা যাই হোক, আমি কিছু বলতাম না, মনে করতাম যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো নতুন বলে বুঝি না। আমি তখন এইসব বুঝতে পারিনি, কারণ আমি জানি যে ভাইয়ের বউ মানে হচ্ছে মায়ের সমান। এরপরে আমি দেখলাম ওই মহিলা আমার রুমে এসে আমার হাজবেন্ডের লুঙ্গি থেকে শুরু করে ইন্টারনাল যত কাপড় চোপড় সব নিয়ে যায়, সে নাকি ধুবে। মানে আশ্চর্য, আমি তার বউ, এগুলা তো আমার দায়িত্ব, সে নিয়ে যায়। আচ্ছা আমি কি বলবো, আমার তো বলার কিছু নেই, সে নিয়ে যায় সব, পায়ের মোজা থেকে শুরু করে, লুঙ্গি থেকে শুরু করে, প্যান্ট থেকে শুরু করে সে নিয়ে যায়, সে ধুবে, সে আমাকে তার কোনো কাজ করতে দিবে না। আচ্ছা ঠিক আছে, তাও আমি কোনো কথা বলি না, বললেই ঝগড়া। যাই হোক, আমি কোনো কথা বলি না, নেক, আমার সমস্যা নেই। এরপর দেখি তার ভাইয়ের 2 দিন পর আমার সাথে কিছু না কিছু একটা মিথ্যা কথা নিয়ে ঝগড়া, শুধু ঝগড়া। এবং তার কাছে বিচার দিলেই সে আমার কোনো কথা বিশ্বাস করে না, তার কথা বিশ্বাস করে, তার কথা বিশ্বাস করে আমার মারধর করে। এবং ভাইয়া এমন মারধর যেগুলা মানে অকল্পনীয় মারধর। প্রথম দিন গায়ে হাত তুললো আপনার কি ইস্যু নিয়ে হচ্ছে তার, আমার কয়দিন পরে, বিয়ের প্রায় 5-6 মাস পরে কি হইলো, আমার যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে, আমার খালারা আমাকে, খালা শাশুড়ি বা কেউ একটা, আমার ঠিক ভালো মতো মনে না, আমাকে টাকা দিছে। দেখে টাকা দেয় না মানুষকে, ওইরকম বউদেরকে দেখা যে টাকা দেয়, সালামি দেয়, সেটা দিছে। তো আমার তো তখন, আমি আমার আলমারির মধ্যে রাখছি, রেখে আমি কলেজে গেছি, ওইটা লক করা ছিল না।
ওই যে আমার যে ভাইয়ের ওর যে ভাইয়ের বউ ওনার ছেলে আছে, ও আবার চুরি করতো, সে আমার এখান থেকে টাকাটা সব নিয়ে গেছে ভাইয়া। আমি এসে দেখি কোনো টাকা নেই। তা আমি ওরা বলতেছি, আমি ভাবিরে যে বলছি, আমি ভাবি ও তো এরকম, ওনারাই বলছে যে ওনার ছেলে চুরি করে। হ্যাঁ, তা আমি বলছি ভাবি আমি তো এখানে টাকা রাখছি, এখন দেখি টাকা নাই, আপনি একটু হৃদয়ে জিজ্ঞেস করেন না যে ও টাকাটা নিছে নাকি। পরে এই লাগে গেছে ঝগড়া। হ্যাঁ, আমার ছেলে কি চোর নাকি? নিজেই কিন্তু আমাকে বলছে যে ওনার ছেলে চুরি করে। এটা নিয়ে সে কি করছে, বানায় চোরে আমার হাজবেন্ডের কাছে বলছে। রাতের বেলা এসে কোনো কথা নেবার্তা নাই, বেয়াদব, তোমার মতো বেয়াদব ছোট লোক দেখি না। আমি আমি কি করলাম? বলতেছে হ্যাঁ কিসের চুরি করছে, তোমার কাছে তো কোনো টাকাই ছিল না। আমি মা তোমার খালাই তো টাকাটা দিল, তুমি জিজ্ঞেস করো, তুমি তো দেখছো আমি তো এখানে টাকাটা রাখছি, দেখো তুমি এখন টাকা না, আমি তো ছিলাম না বাসায়। এটা নিয়ে কথা নিয়ে এমন থাপ্পড় দিছে ভাইয়া, মানে কানে গালের মধ্যে দিছে, আমি মানে মনে যে আমি বয়রা হয়ে গেছি, আমি কিচ্ছু শুনতেছি না, এরকম অবস্থা। কি তুমি থাপ্পড় দিলা কেন? এরপরে আবার একটা থাপ্পড় দিয়া মানে ফালাই দিছে। হ্যাঁ, বেয়াদব, আমার মতো নাকি বেয়াদব নাই, আমি নাকি ছোট লোক। পরে আমি আশ্চর্য, এটা আমি আর কোনো কথা বলি না। আমি যে ঠিক আছে যাও, আমি মিথ্যা কথা বলছি, এই প্রথম আমার গায়ে হাত তোলে। আচ্ছা, এরপরে তো গেল দিন গেল, আস্তে আস্তে প্রবলেম হইতেছে। সে সবার কাছে বিচার দেয় আমি ঘুমাই, আমি নাকি খালি ঘুমাই। এখন ভাই আমার কেন ঘুম আসে আমি বুঝতে পারতেছি না, আমার খালি ঘুমই আসে। এখন আমি তারে বলছি, আমি দেখো আমার না, আমি জীবনে এরকম ঘুমাই না, আমি এত পড়াশোনা করলাম, আমি কিন্তু রাত জেগে পড়াশোনার অভ্যাস, এত ঘুম আমার নাই, একটু চলো না ডাক্তারের কাছে, আমি কেন এত ঘুমাই? কি হ্যাঁ তোমার তো কোনো কাজ দেয়, তুমি খালি ঘুমাও। মানে কি, আমাকে এখন সে দেখতেই পারে না, সে আমার দেখতেই পারে না। তারপর আমি একদিন রাত্রে কি হলো ভাইয়া, ওই যে বললাম না রাতের বেলা আসে, আমি জাস্ট ঘুমাইতেছি, কিন্তু আমি একটু কানে সাউন্ড পাইছি, সে আসছে। আসার পরে আমি দেখলাম তার ভাইয়ের বউ দরজাটা খোলার পরে দেখেন আমার ভাসুর কিন্তু এগুলো সব জানে, কিন্তু সে কখনোই তার বউরে কিছু বলে না, কারণ হচ্ছে বাড়ি, যে তার ভাই বাড়ি করবে, তারা নিয়ে যাবে, এর জন্য বউকে কিছু বলে না। আমি দেখলাম যে ওনারা আসছে, ও আসছে, আসার পরে আমার ওই ভাবি কি জানি বলতেছে, দুজন মিলে কি হাসাহাসি রাতের বেলা। আমি একটু দেখে আমি আবার ঘুমিয়ে গেছি। আমি বললাম না ভাই আমি তাকাইতে পারি না, আমি মানে নেশাখরের মতো খালি ঘুমাই। আচ্ছা, এরকম করে গ্যাঞ্জাম লাগতেছে। এরপরে আমি খুবই অসুস্থ, আমার বমি, গলা মানে পুরা সবকিছু ভাসা ফেলেছে, কোনো কিছু খাইতে পারতেছে না, কিন্তু বমি, এত বমি কোত্থেকে আসতেছে। তো আমার আব্বারে আমি ফোন দিয়ে বলছি, আব্বা আমি মনে হয় মারা যাবো, আপনারা একটু আমাকে এসে নিয়ে যান। হ্যাঁ, তো বলতেছে কেন, কি হয়েছে? আমি আব্বা আমার খুব অসুস্থ, আপনারা একটু এসে নিয়ে যান, এই বাসা থাকলে আমি মারা যাবো। একটা অসুস্থ পরিবেশ, সারাদিন ঝগড়াঝাটি মারামারি। তারপর আমার আব্বা আসছে, আমার বোন আসছে, এসে দেখে আমি খুবই অসুস্থ, বিছনায় পড়ে আসছি, খালি বমি করতেছি এবং খুব অসুস্থ। মানে এত পরিমাণ ওষুধ, এত পরিমাণ ড্রাগ মনে আমাকে দেওয়া হয়েছে, আমি পুরো বিছনার সাথে লেগে গেছি, এরকম অবস্থা আমার। আমার আব্বা হসপিটালে নিয়ে ওইখানে বাসায় নিয়ে আমাকে বাসায় নেওয়ার পরে ট্রিটমেন্ট দেওয়া হলো, কিছুতেই কিছু থামতেছে না ভাই, আমার প্রচন্ড পেটে ব্যথা, যেমন পেটে ব্যথা এরকম বমি। এরপরে এই যে আমি গেলাম, আমার হাজবেন্ড কোনো খবর নাই যে তার বউ অসুস্থ কি মারা যেতেছে, না, তার কোনো খবর নাই। সে তার বাড়ি, তার ভাইয়ের বউ, তার ওই 14 গোষ্ঠী সবাই নিয়ে আসে, ফার্মেসি নিয়ে আসে। তারপর তো আমার ফ্যামিলি আমাকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখাইছে, না আমি পুরো অসুস্থ। লাস্টে আমাকে পিজি হসপিটাল ভর্তি করছে। পিজি হসপিটালে ভর্তি করে 18 দিন সেখানে আমাকে রাখছে। আমাকে বলছে যে আমার পেটের ভিতরে নাড়ি নাকি পেঁচায় গেছে। হ্যাঁ, এরকম অবস্থা। এবার এত পরিমাণ ব্যথা ভাইয়া, কি পরিমাণ যে ইনজেকশন দেওয়া হয়েছে, তারপরও কোনো কিছুই হইতেছে না, এবং আমার জিহ্বা থেকে শুরু করে সব পুইরা গেছে। যাই হোক, এরকম করার পরে আমি ওখানে অসুস্থ 6 মাস, 1 বছরের মতো আমি আমাদের বাসায় ছিলাম। এর মধ্যে আমার হাজবেন্ড আমার একটা খোঁজ নেয়নি, আমি হসপিটালে কি বাইচে আছি না মারা গেছি, কোনো খোঁজ খবর নেয়নি। ওকে ফাইন। এরপরে আমি যখন হসপিটাল থেকে আসছি ভাইয়া, আমি পুরো মানে কেমন জানি মেন্টাল রোগী আছে না, যে কি বলে এগুলা, মানে কোনো কিছু চিনে না, মানে কেমন বাচ্চাদের মতো ওইরকম হয়ে গেছি। কারণ একে তো এইসব প্রেশার, দ্বিতীয়ত আমি কিছু জিনিস চোখে দেখছি, তাদের দুইজনের সম্পর্ক, এগুলো আমি রেডিওতে কিভাবে বলবো। তারপর আমি আমার আব্বা আমাকে বলছে, দেখেন তখন একটু সুস্থ পথে, আমি খুব কানাকাটি বলতেছি, আমি তার সাথে সংসার করবো না, প্লিজ আমাকে ডিভোর্স দিয়ে দিতে, আমি এই লোকের সাথে সংসার করবো না। যে লোক তার ওয়াইফ 18 দিন হসপিটালে ভর্তি ছিল, এরকম অবস্থা, তারা তো তাদের মেয়ে বিয়ে হয়েছে, এটা ডিভোর্স হবে, এটা তো অকল্পনীয়, আরো বড় অকল্পনীয়। আমাকে বুঝাইতেছে কিছু হবে না, এটা কোনো প্রবলেম না, এরকম থাকেই, সে তো বাড়ি করতেছে, এর জন্য তোকে সময় দিতে পারতেছে না, এটা কোনো বিষয় না।
একটা বিচার টিয়া কইরা আবার তার সে আসলো আয়সা, সে সবকিছু বিচার টিচার করে আচ্ছা সে নিয়ে গেল আমাকে। তখন নতুন বাড়ি হয়ে গেছে ভাইয়া, হ্যাঁ 3 তলা কমপ্লিট। আচ্ছা ঠিক আছে আমি যাব সংসার করবো, আলাদা বাসা, আমি ভাইয়ের বসে তো উঠবো না। ওকে ফাইন, উঠছি, আলাদা বাসা নিলাম, উঠছি। তার ভাইয়ের বসে মানে একই ফ্ল্যাটের মধ্যে তিনটা বাসা, তারা 3 ভাই 3টা ফ্ল্যাট। এরপরে নতুন বাসায় উঠছি, উঠার পরে ঠিক আছে খুব ভালো যেতেছে, খুব ভালো যেতেছে। এই তো কয়েকদিন পরে আবার গ্যাঞ্জাম, ভাইয়ের বউ একটা কথা বলতেছে, সে ঝগড়া লাগে। এরকম করতে করতে ভাইয়া আবার মায়ের, হ্যাঁ আবার মায়ের শুরু হইলো। একদিন কি হইলো, কি একটা বিষয় নিয়ে জানি ঝগড়া লাগলো, শাক, সে নিচে শাক পুচ্ছে, হ্যাঁ তা আমি ওইখান থেকে কয়টা শাক এনে রান্না করছি। আমি কেন তার শাক রান্না করলাম এটা নিয়ে ঝগড়া লেগে গেছে। পরে আমি আচ্ছা ঠিক আছে আমি ভুল হয়ে গেছে, আমি তো বুঝি না, এই জন্য কয়টা শাক আনছে, আচ্ছা ঠিক আছে আর আনবো না। সে আমার হাজবেন্ডের সাথে বিচার দিচ্ছে আমি দেখি সব গাছ কাইটা ফেলছি। এবার আমার হাজবেন্ড এসে আবার আমার মারা শুরু করছে, মানে আমার কোনো কথাই সে শুনো না, সে তাদের কথা শুনে আমাকে গায়ে হাত দেয়। এবং ভাইয়া তখন আমার চোখে ঘুষি দিতেছে, ডান চোখে ঘুষি দিতেছে, বাম চোখে ঘুষি দিতেছে, এরকম অবস্থা। আচ্ছা পরে আমি বললাম যে কি ব্যাপার, তুমি মারতেছো, তুমি আমার চোখে কেন হাত দাও? আমার চোখে, একটা মানুষের চোখে তো হাত দেওয়া ঠিক না, হ্যাঁ এইসব নিয়ে ঝগড়াঝাটি, যাই হোক। এরপরে কয়দিন পরই একটার পর একটা গন্ডগোল, আবার মাইর। ভাইয়া সে এবার কি করছে, চোখে যে আমাকে মারছে, এবার ওই যে খাটের পাশে যে বড় বড় গোল গোল ইয়াগুলা থাকে না কাঠের, ওগুলার মধ্যে মাথার মধ্যে বাড়ি দিতেছে, মানে মাথার মধ্যে নিয়ে এভাবে বাড়ি দিতেছে মারের মধ্যে। এবার আমার চোখে ইচ্ছাকৃত ভাবে জোরে প্রেসার দিতেছে, আমি বুঝতেছি সে এটা ইচ্ছাকৃত ভাবে করতেছে। মানুষের আছে না যে না মারামারি করতেছি ইচ্ছাকৃত ভাবে, না এমনি লাগে গেছে, না সে কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমাকে চোখে মারতেছে। তারপর আমাকে চোখে যে মারার পরে ভাইয়া আমি তখন দেখতেছি কি, মানে আমরা তো এখন সব দেখি, হ্যাঁ চোখটা দিয়ে তো আমরা সব দেখি। তখন দেখি কি আমি একটা অংশ দেখি, হ্যাঁ তখনও কিন্তু আমি বুঝি না যে আমার ডান চোখটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমি গোসলখানায় গেছি, গোসল করতেছি, দেখি কি একটা সাইড আমি দেখতেছি কেমন জানি আফসা। পরে আমি বললাম যে কি ব্যাপার, আমার এরকম লাগে কেন? আচ্ছা ঠিক আছে মনে মাথাটাতে ঘুরায়। এরকম করে আমি ঘর থেকে মানে বাসায় আসছি, আসার পর আমি তারে বললাম তুমি যে সেদিন আমার চোখে আঘাত করছো, আমি কিন্তু হালকা কম দেখতেছি। বলে কি তুমি তো আগের থেকেই কানা। আমারে বলে, আমি আগের থেকে কানা হলে আমি কিভাবে পড়াশোনা করছি, কিভাবে কি করছি, কিসের কানা আমি? তো এটা আমি আমার ফ্যামিলিকে ফোন দিছি, তাদেরকে বলছি। ও সে যে আমাকে মায়েরা আবার আমার আব্বা আম্মারে ফোন দিয়ে সে সুন্দরভাবে মিথ্যা কথা বলে, আপনাদের মেয়ে সারাদিন ঝগড়া করে। আমার আব্বা আম্মা তো তার জামাইয়ের জন্য পাগল, জামাই যা বলে তাই সত্যি, মেয়ে সব মিথ্যা কথা বলে, মেয়ের কোনো কথাই সত্য না, মেয়ের কথা শুনলেই সমস্যা। আচ্ছা তো এরকম করতেছি তো আমি দেখলাম কি আসলে কিনা আমি চোখে কম দেখতেছি। এরপরে রোজার মধ্যে সেদিনই, রোজা যেদিন ছিল ওই দিন আমাদের বাসায় সবার দাওয়াত ছিল রোজার। তো না সরি আমাদের বাসায় না, মেজো ভাবির বাসায় আমাদের সবার দাওয়াত ছিল রোজার। তো আমি বলতেছি যে ওই বড় ভাবির সাথে আমি কথা বলি না, আমি উনি তো যাবে আমি যাব না, উনি যাবে আমি যাব না, আপনারা ওনাদেরকে খাওয়ান, আমি যাব না, আপনার ভাই যাবে। তো সেই আসার পরে বলতেছে যে পাশের বাসায় দাওয়াত দিছে, যাবা না? আমি যাবো না, তুমি যাও, যেহেতু বড় ভাবি আছে ওখানে গেলে একটা ঝগড়া হবে, দরকার নেই, আমি তো খারাপ, আমি একলা থাকি, তুমি যাও। সে যায় নাই, সে আইসা আমার সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তোমার জন্য আমি সবার কাছ থেকে কথা শুনি, কোনো কথা নেই বার্তা নেই। আচ্ছা আমি আবার কি করলাম, আমি ঝগড়া হবে বিধায়িত আমি গেলাম না। এটা নিয়ে কথা কাটাকাটি করে সে ইফতার না করে চলে গেছে দোকানে। আচ্ছা রাতের বেলা তো আমি আবার চিলাচিলি করতেছি, আমি এই মহিলার জন্য আমার সংসারে অশান্তি, বিয়ের পর থেকে অশান্তি শুরু হয়েছে, আমি তো সবই জানি, আমি খালি মুখ খুলি না বইলা যে এই মহিলা যে আমার হাজবেন্ডের সাথে কি করে আমি কিন্তু সবই জানি, আমি মুখ খুলি না, তারপরও এইসব অশান্তি আর ভালো লাগে না, এইসব কথা বলতেছি। সে আইসা ঝগড়া লেগে গেছে, তার ভাইয়ের বউ আইসা ঝগড়া লাগিয়ে গেছে। ঝগড়া লাগিয়ে রাতের বেলা, রাত্রে 11টা সাড়ে 11টার সময় আসছে, সে আমার হাজবেন্ডের কাছে কি সুন্দর করে আমার নামে মিথ্যা কথা বলতেছে। আমার হাজবেন্ড তো আমার কথা কোনো কিছুই শুনে না, সে তার কথাই শুই নাই। আমি বলছি কি যে এই তুমি এত রাত্রে ওই বাসায় ঢুকছো কেন, বাসায় আসো, এই কথা বলে আমি তার হাত ধরছি। সে আমারে বলতেছে তোর মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার জুতা মোছারও যোগ্যতা নেই, তোরে তো আমি বিয়ে করে আনছি, আমার জুতা মোছারও তো তোর যোগ্যতা নেই। আমি ও আচ্ছা তাই, তো আমি তো তোমার জোর করে বিয়ে করি নাই, তুমি তো পাগল হয়ে আমার বিয়ে করছো, কেন করছো আমার বিয়ে?
আমার মেজাজ খারাপ তো অবশ্যই হবে, এত অশান্তির মধ্যে যেহেতু থাকি। আমিও কথা কাটাকাটি করতেছি, সে আয়সা চুলের মুঠি ধইরা ওই বাসার থেকে টানতে টানতে আমাকে আমাদের বাসায় আনছে। আইনা দরজাটা আটকায়া ভাইয়া আমাকে যে মাটিতে ফালাইছে, একেবারে যে একটা হিরঞ্চি যেমন মারে না, আমরা যে রাস্তার ঘাটে যেমন হিরঞ্চি ধরলে যে মারে, ইচ্ছা মতো বুকের মধ্যে লাথি যারে বলে সেটা তো আছে, এবং ঘুষি এলো পাথারি, চোখে ঘুষি। আমি তো কিছুই দেখতেছি না, মায়ের কারে বলে। এবং রোজা ভাইয়া, তখন 15 রোজা ছিল আমার মনে আছে, সেদিন 15, তার মামি সেদিন মারা গেছিল। ইচ্ছা মতো আমাকে মনে হয় 1 ঘন্টার মতো মারতে। আমার তো চিৎকারে সবাই এসে দরজা ধাক্কাইতেছে, সে খুলে না, সে আমাকে ইচ্ছা মতো মারতেছে। তার ভাইয়ের বউ যা বলছে সেটাই রাইট, আমি মিথ্যা কথা বলছি। মারার পরে আমি তো তারপর সে দরজা খুলে দিচ্ছে, তার ভাইরা আসছে আমাকে গালিগালাজ করতেছে। তার যে মেজো ভাই, সে না এরকম লুঙ্গিরে গোস দেয়, আমাদের দেশে বলে যে গোস, এরকম গোস দিয়ে সে আমার পিটাতে আসছে এই অবস্থায়। হ্যাঁ, আমি কোনো কথা বলতেছি, আমি তো কাঁদতেছি, এবং আমার চোখ দিয়া সমানে পানি পড়তেছে, আর চোখ ফুইলা এরকম মানে কালো হয়ে এরকম ফুইলা গেছে ডান চোখটা। এরপরে তো আমি তো কিছু দেখি না, আমি হাতায় রুমে আসছি। ওই যে আমার যে ভাইয়ের বউ, উনি আইসা, মেজো ভাইয়ের বউ, উনি আইসা আমাকে রুমে দিছে, পানি দিছে। আমার চোখ তো এরকম পানি পড়তেছে, আমি কিচ্ছু দেখি না। এবার আমি সত্যি কিছু দেখতেছি না, ডান চোখে যে আমি তখন থেকেও দেখি না, আগে তো মানে দেখতে পারতাম না, এবার আমি মানে বুঝতেছি যে আমি দেখি না। এবার বাম চোখ দিয়ে সমানে পানি পড়তেছে। তো আমি বললাম যে আমি বলতেছি, আমাকে পানি টানি দিছে, দেওয়ার পরে আমি মানে ওনারা বলতেছি, ভাবি আমি মনে চোখে দেখি না, ভাবি আমার মনে চোখ নষ্ট হয়ে যেতেছে, ভাবি আমাকে একটু ধরেন। আচ্ছা, উনি আমার রুমের মধ্যে রাখলো, পানি টানি দিল রোজার মধ্যে, তারপর বরফ দিলাম চোখের মধ্যে, চোখ তো ফুইলা কালো। তো সে আবার কি করলো, আয়সা রাতের বেলা যে সবার বাসায় চলে গেছে, আমি তার পায়ে ধরে বলতেছি, প্লিজ আমাকে একটু হসপিটালে নিবা, আমাকে একটু হসপিটালে নাও না, আমার মনে হয় আমি চোখে দেখবো না। আর আমি খুব চোখে ব্যথা পাইছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি এরকম না করে আমার ডিভোর্স দিয়ে দাও, আমার চোখটা নষ্ট করো না, আমি মনে আর দেখবো না। এই কথা বলে আমি কানাকাটি করতেছি। ভাইয়া সে স্টিল নাও শুয়ে আছে, বলতেছে কিছু হবে না, চোখে পানি দাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরকম পাষাণের মতো ভাইয়া সে আমাকে মানে কিছু তো দিলই না। আমার সারা রাত চোখ দিয়ে সমানে পানি পড়ছে, এবং সেদিন রাত্রেই আমার পুরাটা চোখের আরো চলে গেছে। পরবর্তীতে আমি শুনতে পারছি ডাক্তারের কাছে। তারপর তো আমার বাসায় যে সে ফোন দিয়ে, সে কি করছে, মোবাইলটা আসতে নিয়ে গেছে যেন আমি বাসায় ফোন দিয়ে না বলতে পারি, এবং আমাকে শাসায় গেছে, যদি এইসব আমাদের বাসায় তোমাদের বাসায় জানাও তাহলে তো তোমার খবরই আছে। আর তখন আমি চিন্তা করছি যে আমার ফ্যামিলি তো আমার নিবেই না, আমি তো জানি আমার ফ্যামিলি তারা নিবে না। সে তো বলছে এখানে আমার সংসার করতেই হবে, বাঁচি মরি, তো আমার এখানে সংসার করতে হবে, তাহলে আর ফ্যামিলিতে জানাবো কেন? এটা চিন্তা করে আমি আমার ফ্যামিলিতে কিছুই বলি নাই। এরপরে কত সালের গল্প এটা? এটা 2016। তারপর 2016 সালের। তারপর আপনার এই কাহিনী তো হওয়ার পরে তখনই আমার চোখটা তো গেলই, আমি তো জানি না। এর কিছুদিন পরে আমি তার কয়েকদিন পরে রোজার মধ্যে দাওয়াত, তো আমাদের বাসায় দাওয়াত, আমি গেছি। যার পর আমার আম্মা দেখতেছে আমার চোখ পুরা কালো। আম্মা বলতেছে, কি রে তোর চোখে কি হয়েছে, তোর চোখ কালো কেন? সে বলতেছে কি যে, মা আমাদের নিচতলে একটা ছোট বাচ্চা আছে, তো সে বাচ্চা ওর চোখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে। সে বলছে এই কথাটা, আমি চুপ করে রয়েছি, আমি কোনো কথা বলিনি। তা আম্মা বলতেছে, তোর চোখের ডাক্তার দেখো নাই? না, আমার ঠিক হয়ে গেছে, আমি ব্যথার ওষুধ দিয়ে দিছি, কিছু হবে না। সে এই কথা বলছে। বলার পরে আমি আর কোনো কথা বলি নাই, আমি চুপ করে খালি খাইয়া দেওয়া বাসে চলেছি। কারণ আমার ফ্যামিলির প্রতি আমার একটা রাগ, যে দরকার নেই, এদেরকে বলে আমার কি হবে, বাদ, এদেরকে বলে তো আমার কোনো লাভ নাই, আমাকে তো বলবে সংসার করতে, সংসার করি। তারপর আমি বাসে আসছি, আসার পরে আমি দেখলাম যে আমার এবার দেখি বাম চোখটাও ব্যথা করে, খুব পরিমাণ ব্যথা করে, এবং মেন্টাল মানে ব্রেনের মাথা পুরো ছিঁড়া যায় এরকম। এবার আমি আর পারতেছিলাম না। পরে আমি আব্বারে বললাম যে, আব্বা আমার না চোখ খুব ব্যথা করে, একটু আমাকে ডাক্তারের কাছে নিবেন। এই কথা যখন বললাম, আব্বা বললো যে ঠিক আছে, কালকে আয় ডাক্তারের কাছে নিয়ে যাবো। কেন ও নেয় না? আমি ওর তো সময় নেই, আপনি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান। আচ্ছা, ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পরে প্রথমে লায়েন্স হসপিটালে গেছি। লায়েন্সে যাওয়ার পরে ওনারা দেখার পরে ওনারা বুঝতে পারতেছে না। হ্যাঁ, বলতেছে যে আপনার না আপনার একটা মানে মনে হয় যে আপনার ব্রেনের সমস্যা। আমি চোখে দেখি না। বলে কি, কিসের আপনি চোখে দেখেন? আপনার ব্রেনের সমস্যা। আমার এই কথা বললো। পরে আমি আমার ব্রেনের সমস্যা, তখন চিন্তা করতে হইতে পারে ব্রেনের সমস্যা, কারণ আমি তো মেন্টাল প্রেশারের মধ্যে আছি। এরপরে আমার যে ইসলামিয়া হসপিটাল, ওইখানে আমার আপুর একটা মামি বসে, উনি ওইখানে আমাকে নিয়ে গেল, মানে আমার মামির ওনার আন্ডারে আমাকে নিল। নেওয়ার পরে আমার চোখ দেখলো, দেখার পরে
অনেক টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে দেখতেছে যে ওরা আমার ডান চোখটা সম্পূর্ণ শেষ, পুরো ব্লাইন্ড। ডান চোখটা আমার নাই, ডান চোখটাতে আমি দেখতে পাই না, একটুও দেখতে পাই না। এবং বাম চোখটার মাত্র তখন 35% আছে, মাত্র 35% তখন। শুধু আমি ওইটুকুই দেখি, এর জন্যই আমি সোজা দেখি, কিছু আশেপাশে কিচ্ছু দেখি না। এবার আমি যখন চশমা খুঁজি ভাইয়া, আমি কিন্তু আপনাকে দেখতেছি না, খালি আপনি আমাকে দেখছেন না, না কিচ্ছু দেখতেছি না। চশমা পরলে আমি খালি আপনার মুখটা দেখি, আপনার শরীরের কোনো অংশ দেখি না। ইন্টারেস্টিং। এটা যখন বলছে আমি তখন বিশ্বাস করতেছি না। আমি বলছি যে আমার চোখ নষ্ট, এটা কিভাবে সম্ভব? আমি চিন্তা করছি যে এটা কি বলে ওনারা, বাংলাদেশের ডাক্তার তো মিথ্যা কথা বলে, আমি বিশ্বাস করি। আমি তারে ফোন দেওয়া জানাইছি, সে বলতেছে যে হাসতেছে, হ্যাঁ কত কিছু তো তোমার নষ্ট হবে, চোখ নষ্ট হয়ে গেছে। আমি ডাক্তার তো এই কথা বললো। যাই হোক, আমার আব্বা আম্মা তো অনেক কান্নাকাটি করতেছে, আমাকে বলতেছে কি হয়েছে বল। আমি কিচ্ছু বলি নাই ভাইয়া, তখনও বলি নাই, আমি রাগে বলি নাই। তারপর আমি এই কথা বলার পর আমার আব্বা আম্মা জিজ্ঞেস করলো যে কি হয়েছে, আমি তখনও কিছু বলি নাই তাদেরকে। তারপর আমার আব্বা আম্মা যখন আমাদের বাসায় গেল, বললো যে কি ব্যাপার, ওর তো চোখের প্রবলেম ছিল না, কোত্থেকে হইলো, কি হইলো বলো। ওরা বলতেছে যে কি হইলো মা, আমরা তো জানি না, সে স্বীকারই করে না সে যে আমাকে মারছে বা এই ধরনের কিছু করছে। হ্যাঁ, আমি আমার আব্বা আমাকে রাগের জন্য বলি নাই, অনেক রাগে দুঃখে কথাটা বলি নাই। তারপর আমাকে বাংলাদেশের যে বাংলাদেশ আই হসপিটাল, সেখানে আমাকে নিয়ে গেছে। তো একদিন রাতে একটা ছোট্ট ঘটনা বলি ভাইয়া, সে আমাকে এরকম রাতের বেলা যখন নিয়ে গেছে, আমি সব কাগজপত্র নিয়ে আসছি, সিডি গুলাও নিয়ে আসছি। তো ওইখানে যখন সব তারা দেখলো, দেখার পর টেস্ট করার পরে বলতেছে যে হ্যাঁ শিওর হইলো যে হ্যাঁ ওর ডান চোখটা নষ্ট হয়ে গেছে এবং বাম চোখে সে তখন 35% দেখে, এটা তারা বললো। বলার পরে এগুলো সব নিতে আমি তখন অনেক কান্নাকাটি করতেছি। তো এগুলো দেখার পরে যখন রাতের বেলা আস্তে আস্তে রাত তখন বাজে গেছে প্রায় 1টা। আমরা যে এরিয়াটাতে থাকি ওই এরিয়াটাতে মানে সামনের দিক দিয়ে রাস্তা তখন কাটা, আমরা পিছন দিক দিয়ে গেছি। তো যাইতে যেতে রাত্রে 1:30 কি 2টা হয়ে গেছে। আমি বলছি আমাদের বাসায় আসতে, তারা যাবে না, সে যাবে না আমার বাসায়। তো ওইখানে না একটু মানে কাশফুল গুলা থাকে না, ওইরকম বড় বড় কাশফুল, ওই কাশফুল টাইপের ছিল। তো ওই মাটির রাস্তা, তো যখন আসতেছি এখন ভাই আমি তো চোখে দেখি না, আমি তো এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি না। তো আমি ওর হাত ধরছি, ধরে আমি হাঁটতেছি, মানে মাটির রাস্তা, এখানে এখানে ইট। সে বলতেছে কি হ্যাঁ হাত ধরার কি আছে, হাত ছাড়ো। এ কথা বলে আমার হাতটা এরকম ঝাঁকি দিছে। তা আমি রাগ করে আর হাত ধরি না, ধরে আমি একেবারে অন্ধকারের মতো এবড়ে থেবড়ে ভাবে হাঁটতেছি। এরপরে সে এসে আমার মানে উস্টা খাইতেছে, সে আমার হাত ধরছে। পরে আমি বললাম যে আমার হাত ধরতে হবে না, ঠিক আছে তুমি হাঁটো, আমি একলাই হাঁটতে পারবো। এই কথা বলছে, বলে কি হ্যাঁ এত জিদ করো কেন, সবসময় এত জিদ করো কেন। এই কথা বললা সে আমার কি করলো, গালের মধ্যে 2টা থাপ্পড় দিচ্ছে। পরে হ্যাঁ তুমি আমার গালে থাপ্পড় দিলা কেন, আমি তো তোমার বললাম যে তোমার আমার হাত ধরতে হবে না। আপনি কি কখনো রেগে গিয়ে এই প্রত্যুত্তর হিসেবে তার গায়ে হাত তুলেছেন? হ্যাঁ আপনিও তুলেছেন। আমি প্রশ্নটা এই কারণেই করেছি যে সিচুয়েশনটা আসলে কতটা খারাপ ছিল দুজনের মধ্যে, এটা বোঝানোর জন্য। বলেন তারপর। জি, তারপর এরপরে আমি মানে চিৎকার দিয়ে উঠছি, হ্যাঁ সবসময় তুমি এরকম ব্যবহার করো কেন, হ্যাঁ আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি নাকি, আমি রাস্তার মধ্যে এরকম চিল্লানি লাগিয়ে দিচ্ছি। এরপর সে আমার বললো যে কারণ ভাই তখন আমার এমনি মন খারাপ যে আমার চোখ নষ্ট হয়ে গেছে, ওই সিচুয়েশনে সে এরকম করতেছে, তখন তো স্বাভাবিক এরকম মন খারাপ হবেই। এরপরে আমি হাত ছুঁইটা, সে আমাকে হাত ছুঁইটা আমি একা একা হাঁটতেছি, সে আমার ফালায় রেখা দ্রুত হাইটা চলে গেছে। থাপ্পড় মারতে দ্রুত হাইটে যায় না, যখন এরকম ধস্তাধস্তি করতেছে, করার পরে সে মানে এমন যেন একটা ঠেলা দিচ্ছে, আমি কি করছি ইয়ার মধ্যে পড়ে গেছে, যে এখানে কাদা ছিল, মাটির রাস্তা তো কাদা ছিল, আমি কাদার মধ্যে পড়ে গেছি। পরে আমি তখন বসে বসে কাঁদতেছি, আমার এত কষ্ট হয়েছে যে আল্লাহ কেন আমার সাথে এরকম মানে এরকম হইতেছে, কেন আমার সাথে আল্লাহ, আমি কি অপরাধ করছি। এরকম আমি কাঁদতেছি, সে চলে গেছে ভাইয়া, মানে রাইখা চলে গেছে, অন্ধকার, কিচ্ছু দেখি না ভাইয়া, আমি তো কিছুই দেখি না। এরপরে তারপর কি করলো, পিছন দিয়া ভাইয়া, যেহেতু রাত 2টা, ওইখানে বললাম না যে পুরা এরিয়াটা নীরব, নতুন নতুন বাড়ি হয়, যে ট্রাক আছে না, ট্রাক ঢুকতেছে, মাটি মানে বালুর ট্রাক বা কিছু একটা ট্রাক। এখন ট্রাকের মধ্যে ট্রাকালা ব্যাটারা দেখে আমি মাটির মধ্যে বসে কাঁদতেছি, লাইট জ্বালাইছে, লাইট এরকম দিছে। তারপর আমি উঠে দাঁড়াই গেছি। তো বলতেছে যে কই যাবেন আপা, আসেন আমাদের সাথে ট্রাকে উঠেন, আমারে বলে। আমি কেন আপনাদের সাথে ট্রাকে উঠবো, আমি বলতেছি হ্যাঁ, আমি মানে ভয় পেয়ে গেছি। আমি বলতেছি যে হ্যাঁ আমি কেন আপনাদের সাথে ট্রাকে উঠবো, ওই যে আমাদের বাসা দেখা যায়, আমি আমার বাসায় যেতেছি। ওরা বলতেছে যে কিছু হবে না, আসেন আপা আপনাদের ট্রাকে আমরা পৌঁছাই দিব। ও কিন্তু নাই, ও চলে গেছে সামনে। হ্যাঁ, এরপরে আমি ভয়ে ভাইয়া আমি বুঝছি যে এত রাত্রে এখানে কতগুলা মানুষ, আমারে বলতেছে ট্রাকে উঠতে, কি সিচুয়েশন আর কেমন হাজবেন্ড, সে আমার রেখা চলে গেছে।
অন্ধকার রাস্তা। পরে আমি কি করলাম, ওই যে ট্রাকের আলোটা পড়তেছে না, আলোতে তো দেখা যায় একটু, আমি ট্রাকের আলো ধরে জোরে জোরে হাঁটতেছি, মানে এইটুকু আলোই আমার সর্বশেষ যে না এইটুকু আলো দিয়ে আমার যাইতে হবে। আমি জোরে জোরে হাঁটতেছি যে আল্লাহ কোন কিসের মধ্যে বললাম, কেমন হাজবেন্ড আমার রাস্তার মধ্যে ফালায় চলে গেছে। পরে আমি তাড়াতাড়ি করে ট্রাকের আলোতে জোরে জোরে হাইটা ওই পর্যন্ত গেছি, যাই দেখি সামনে দাঁড়ায় আছে। সে তার মানে ইচ্ছা করে আমাকে এই কাজটা করলো মজা দেখার জন্য। পরে আমি সামনে যা, পরে আমি তার আর কোনো কথা বলি না, সে আমার হাত ধরে আমি বাসায় গেছি। যে আমি অনেক কাঁদছি, বাথরুমে বসে বসে অনেকক্ষণ কাঁদছি, মানে অনেক কাঁদছি যে আল্লাহ আমার সাথে কি হইতেছে। এরপরে আমার আম্মা তাকে বলল যে ইন্ডিয়াতে নিতে, হ্যাঁ আমার ফ্যামিলি তাকে টাকা দিবে আমাকে যেন ইন্ডিয়াতে নিয়ে যায়। তাকে অনেক রিকোয়েস্ট করলো যে কি হয়েছে চোখের, এরকম তো হওয়ার কথা না, তুমি একটু ইন্ডিয়া নিয়ে যাও, বাংলাদেশের ডাক্তার কি বলে আমাদের বিশ্বাস হয় না, একটু ইন্ডিয়া নিয়ে যাও। আমার আব্বা টাকা দিছে, আমার আব্বার টাকাতেই সে আমাকে ইন্ডিয়াতে নিচ্ছে ভাইয়া, এলবি প্রাসাদ হায়দ্রাবাদের একটা হসপিটালে। ইন্ডিয়াতে যে ভাইয়া আমার সাথে কি করছে, আহারে ভাইয়া কেমন হাজবেন্ড, একবেলা ভাত খাওয়াইছে, হ্যাঁ একবেলা খাওয়াইছে, আরেক বেলা খাওয়াই না, পাউরুটি কলা খাওয়াইছে, টাকা নষ্ট হবে। মানে ভাইয়া এত কিপটা, এ নাকি ইয়া থেকে আসছে, ওই যে ইটালি থেকে আসছে, বাড়ি করছে, এত কিপটা এরকম ব্যবহার করছে আমার সাথে। এরপরে হায়দ্রাবাদ নিয়ে গেছে, হায়দ্রাবাদ নিয়ে সকালবেলা সারা রাত জার্নি করে গেলাম হায়দ্রাবাদে। ওখানে হসপিটালের ডাক্তার দেখা বলতেছে যে হ্যাঁ সত্যি, ওরা তো হিন্দিতে, ওরা ইংলিশে বলতেছে, আমি হিন্দি পারি কিন্তু আমি তো ইংলিশ বুঝি কিন্তু বলতে পারতেছি না ভালো মতোই। তো তারা ইংলিশে বলতেছে, হিন্দিতেও বলতেছে যে হ্যাঁ ওর ডান চোখটা নষ্ট হয়ে গেছে এবং ওর চোখে আঘাত হয়েছে, আঘাত খাইছে। ডাক্তার আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার চোখে কি হয়েছে, কি আঘাত খাইছেন, ইংলিশও বলতেছে হিন্দিতেও বলতেছে। আমি বলতে গেছি, আমার হাজবেন্ড ঠাস করে বলতেছে যে কি হ্যাঁ ওই আমাদের নিচতলায় বাচ্চা আঙ্গুল ঢুকাই দিছে, সে তার নামটা বলতে দেয় না। আর ভাইয়া তখন আমি তার সাথে গেছি, আমি কিভাবে তার বিরুদ্ধে বলি, এই লোক যদি আমার মাইরা ফেলায়, কারণ আমি তো ভয় পাই তারই, সে আমার সাথে কি কি ব্যবহার করতেছে। আমি ভয় চুপ হয়ে গেছি, আমি কোনো কথা বলি না, চুপ। বলতেছে তুমি চোখে আঘাত খাইছো, অনেক জোরে আঘাত খাইছো, তোমার কি ফ্যামিলিতে কারো এই রোগ আছে? আমার কেউ নাই, 14 গোষ্ঠীর মধ্যে কেউ অন্ধ না। আমি বলছি না। পরে বলতেছে যে তোমার কি ডায়াবেটিক্স আছে? আমি বলছি না। তখন আমার বয়স আরো কম। বলছে আর কিছু প্রবলেমের কথা বলছি, এগুলো কি আছে? না। তাহলে এই রোগটা একমাত্র হয় ফ্যামিলির কেউ আছে তার জন্য, দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিক্স, অতিরিক্ত মাত্রায় ডায়াবেটিক্স থাকলে এবং অনেক বয়স হয়ে গেলে, আর তৃতীয়ত হচ্ছে চোখে আঘাত খাইলে। তারা বলতেছে যে এই মেয়ে চোখে আঘাত খাইছে, তার কারণে তার চোখের আজকে অবস্থা। এরপর বললো যে 35% যে আছে এটা রাখার জন্য আপনাদেরকে এখন ওষুধ দিলাম, একটা অপারেশন করতে হবে। ভাই আমি কি মূর্খ? আমি কি তাদের কথা বুঝি না? সে ওইখানের মধ্যে তারা আমাকে সে এই কথা বলছে, বলার পর আমি বললাম যে আমি হিন্দিতে বলতেছি যে হ্যাঁ আমি 35% রাখতে চাই, যাতে আমি অন্তত নিজে একলা যেন হাঁটতে পারি, অন্তত যেন একটু চলতে পারি। তারা আমাকে বলছে যে 1 মাস পরে আইসা জিনিসটা অপারেশন করতে। এই লোক আমার ইন্ডিয়া থেকে যেতে বাংলাদেশে নিয়ে আসছে। আসা পরে প্রত্যেকটা মানুষটা বলছে যে হ্যাঁ চোখ নষ্ট হয়ে গেছে। আমার আব্বা আমার বলছে ঠিক হবে না, আর যে চোখ আছে একটা ওষুধ দিছে, এটাতেই ঠিক হয়ে যাবে। এরপরে আমার ফ্যামিলিকে বলছে, বলার পরে আমার ফ্যামিলিকে আমি বলতেছি যে অপারেশন কথা বলছি, সে ধমক দেয়, কোনো কথা বলে নাই। তারপর ইন্ডিয়া থেকে আসার পরে বুঝতে পারছি যে সে হয়তো আমার সাথে সংসার করবে না, কারণ আমার চোখটা সে নষ্ট করে দিছে। আর সে ইন্ডিয়া থেকে আসার পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, একটা পর একটা করতেছে, আবার মারামারি করতেছে, আবার চোখের মধ্যে হাত দিতেছে। এরকম করতে করতে ফেব্রুয়ারির 3 তারিখে অনেক মারামারি হয়, আবার অনেক বড় মারামারি হয়, ঘরের মধ্যে পুলিশ চলে আসছে, আমার মাথা ফাটায় মাথা দিয়ে রক্ত বাইর করে ফেলছে। তারপর বাসায় পুলিশ চলে আসছে। আসার পরে আমার পুলিশ কেস করবে, আমার নামে নাকি কেস করবে। যখন আমি পুলিশটা আমি বলছি যে আপনি তো আমার ভাই, আপনার হাতটা আমাকে দেন, এই দেখেন আমার মাথা। আমি ওনার হাত দিয়ে মাথা ধরেছে, দেখতেছে যে উনি মাথা ফুলে এরকম রক্ত পড়তেছে। দেখেন আমি তারে মারছি না, সে আমারে মারছে। সে বলছে যে আমি নাকি তারে মারছি, গলার মধ্যে গামছা পেঁচায়। একটা পুরুষটা নাকি একটা মহিলা মানুষ মারতে পারে, এটা কিভাবে সম্ভব? এইসব কথা বলে পুলিশ নিয়ে আসছে। তারপর পুলিশ যখন দেখছে যে না এখানে নারী নির্যাতন কেস হবে, পুলিশ তো তাদের এলাকার, তারা বলছে যে না ঠান্ডা করতে। এরপরে আমার ফ্যামিলি তাকে ওইখানেই বলছে যে না এখানে হবে না। আমি আমার ফ্যামিলিতে সেই দিন কান্নাকাটি করে অনেক কিছু বলছে যে এই লোক আমার সাথে এই করছে। তারপর 2 তারিখে 2017 সালের ফেব্রুয়ারি 2 তারিখে আমরা একটা মামলা করতে চাই। আমার ফ্যামিলি মামলা করবে না, মামলা হইলে থাকবে না, সংসার থাকবে না। আমি তো চিৎকার চেঁচামেচি দিয়া ওনাদেরকে পাঠানোর পরে একটা সাধারণ ডায়েরি করে। তারা মামলা নেয় না ভাইয়া, কারণ ওই এরিয়াটা তাদের আন্ডারে, হ্যাঁ তারা তো অনেক বড় লোক, তাদের আন্ডারে ওই এরিয়াটা। পরে একটা সাধারণ ডায়েরি করি,
ওইখানে ওই ডায়েরির কাগজ এখনো আমি সাথে নিয়ে আসছি। ডায়েরি করার পর, সাধারণ ডায়েরি করার পরে পুলিশ তাকে বলে যে এইভাবে ইয়া করতে না, মানে যাতে এখন আমাকে ঠান্ডা করে, নাহলে এখানে নারী নির্যাতন কেস হয়ে যাবে, তারা ফাঁসবে। এরপরে সুন্দর করে এরকম চলতেছে তারা কি করছে, আমাকে কি করছে, ফেব্রুয়ারির 20 তারিখে এরকম সবকিছু নিউট্রাল টিউট্রাল কইরা 20 তারিখে আমাকে আমার বাসায় বলছে তার বন্ধুর তার বন্ধুর বিয়ে, এই কথা বলা সে আমাকে আমার বাসায় পাঠাইছে। পাঠার পরে সে নাকি বিয়েতে যায়। তারপর আমি কিছুই জানি না, এক কাপড়ে চলে আসছি ভাইয়া, কোনো কিছু আনি নাই, একটা বোরকা পরে চলে আসছি। 21 তারিখে সে আমাকে ডিভোর্স দিছে একতরফা। 21 তারিখে ডিভোর্স দিছে, দেওয়ার পরে আমার কাছে ডিভোর্সের কাগজ আসছে 27 তারিখে। তারপর আমি তাকে ফোন দিই। আপনাকে সে ডিভোর্স দিয়েছেন? আপনি দিয়েছেন? সে দিছে ইন্টারেস্টিং। হ্যাঁ, ওকে, সেই আমাকে ডিভোর্স দিছে, আমি ডিভোর্স দেই নাই। তারপর একতরফা ডিভোর্স দেওয়ার পরে আমি তাকে ফোন দিলাম যে কিসের ডিভোর্স, কিসের কি, সবই তো মিউচুয়াল হইলো, তুমি আমাকে ডিভোর্স দিলা কেন? পরে বলতেছে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, হ্যাঁ তোমার তো চোখই নাই। তো আচ্ছা, চোখ নাই, চোখটা কে নষ্ট করছে, কে কি করছে? যাই হোক, এইসব নিয়ে সে আমার সাথে কথা বলে না, ধরা দেয় না। তারপর আমি কেস করি, নারী নির্যাতন মামলা করি, তারপর আপনার যৌতুকের মামলা করি। কত সালে করেন? এই 2017-তে সব মামলা করি, পারিবারিক আদালতে মামলা করি। প্রথমে মামলা করি না, তার সাথে মিউচুয়াল বসার অনেক চেষ্টা করছি, সে কিছুতেই কিছু করবে না। আমি এত কষ্ট করে সাজাইছি আমার সংসার, সেই সংসারটা ভাঙলো, আমার চোখটা নষ্ট হইলো। তারপর তো আমার যে উকিল, আমাদের ভাইয়া আমরা কেস সম্পর্কে কিছুই জানি না, কিসের কেস, কেমনে কি, উকিল কিছু বুঝি না, কোনোদিন এইসব সিচুয়েশনে পড়ি নাই। উকিল যেভাবে বলছে এইভাবে করছি, সেভাবে টাকা দিছি। উকিল কেমনে কেস সাজাইছে, সাজানোর পরে ওই উকিলের তাদের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে তারা টাকা খায়া আমার প্রত্যেকটা কেস, মানে হাজিরা আছে না, হাজিরা দিতে হয়তো, হাজিরার ডেটই আমার উকিল জানায় নাই, এরকম কইয়া তারা একতরফা কেসে জিতে গেছে, বলছে আমি নাকি ভুয়া কেস করছি। প্রত্যেকটা কেস ভাই আমার শেষ, নারী নির্যাতন, তারপর যৌতুকের মামলা, তারপর হুমকির মামলা, প্রত্যেকটা কেস আমার শেষ। আমি কোনো বিচার ভাইয়া এখন পর্যন্ত পাইলাম না। আমার চোখটা তো নষ্ট হইলই ভাই, আমি একটা এগ্রিকালচারের ছাত্রী, আমার সাথে সবাই সেকেন্ড ক্লাস অফিসার চাকরি করে ভাই, আমি করতে পারি না, আমি একলা হাঁটতে পারি না ভাই, আমার দৌড়া নিয়ে আসে। আপনার বাবাকে জিজ্ঞেস করেন নাই যে আমার এই জীবনটার জন্য তুমি দায়ী কিনা? আপনার কথা যদি সত্য হয়ে থাকে। বলছে আমার আব্বা আমার দোষ দেয়, আমি নাকি ঝগড়া করছি, আমি নাকি চোপা করছি, আমি কি কারণে করছি, আমি কিভাবে বুঝাবো ভাইয়া, আমি কিভাবে বুঝাবো? হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্ক, এই সম্পর্ক তো তার ভাইয়ের বউর সাথে, আমার সাথে না, আমি কিভাবে বুঝাবো এইসব কথা? আচ্ছা, এখানে একটা কথা আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আপনি একতরফা ভাবে যেভাবে ওনাকে নিয়ে বললেন, যেহেতু আমরা নাম পরিচয় সমস্ত কিছু এখানে গোপন রেখেছি এবং আপনার ভয়েসটা আমরা চেঞ্জ করে দিয়েছি যাতে করে ওনার পরিচয় কোনোভাবে রিভিল না হয়, যেহেতু আমাদের এই অনুষ্ঠানের সীমাবদ্ধতা আছে। কারণ আমাদের বিষয়টা কিন্তু তার দিকে আঙুল তোলা না। আপনার গল্প থেকে আমরা কি শিখলাম? বিষয়টা একতরফা। তাকে যদি এখানে বসানো হতো, সেও আপনার বিরুদ্ধে ভাবে হাজারটা অভিযোগ করতে, এটা আপনি মানেন? জি জি, অবশ্যই। এবং আপনিও যদি আপনার ভুলগুলো এখানে বলা শুরু করেন, আপনি দেদারসে অনেকগুলো ভুল বলতে পারবেন। প্রথম ভুলটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যেই সংসার আপনার ভালোই লাগেনি তাকে, ধরেন আপনি যে কত বছরের সংসার তার সঙ্গে আপনার? 2014 থেকে 2017। 3 বছরের মধ্যে 3 বছর সংসার করার পরে আপনি যে গল্পটা এখানে বলতে এসেছেন 1 ঘন্টার, সেখানে আপনি একটা বাক্য তাকে নিয়ে ভালো বলেননি। আমি কি ঠিক বলেছি? একটা বাক্য তাকে নিয়ে আপনি ভালো বলেননি, তার মানে এই মানুষটার কি কোনো কিছুই আপনার ভালো লাগেনি? 3 বছর ভালো লাগেনি, শুরু থেকে ভালো লাগেনি। তার পেছনে দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে হলো আপনি একটা ফল ইন ছিলেন। দ্বিতীয় কারণ হচ্ছে হলো আপনার অনিচ্ছায় বিয়েটা হয়েছে। সেটা আপনার ফল ইন না থাকলেও হয়তো ভালো লাগার অনেক কিছু হতো। আচ্ছা, এবং এটা একটা জিনিস যে সে আপনাকে বিয়ে করে অনেক খুশি ছিল, সেটা আপনি প্রথমেই বলছিলেন। আচ্ছা, এখন আপনি যে কজগুলো তাকে নিয়ে দেখালেন, সেই কজগুলোর মধ্যে অনেকগুলো কজ হয়তো তার মতো করে সত্য, হয়তো অনেক মিথ্যা, অথবা আপনি যেটা বলেছেন সেটা সত্য। কিন্তু আমি যে জিনিসটাকে দেখছি সেটা হলো যে এই সম্পর্কের জায়গাটা এরকম আপস অ্যান্ড ডাউন হয়ে এইরকম একটা জায়গায় আসতো, সেটা যদি আপনি, যেহেতু প্রাপ্তবয়স্ক ছিলেন, আপনি যদি আগে থেকেই কিছুটা হলেও বুঝতেন, তাহলে বাবার ওই ব্ল্যাকমেইলিং, পায়ে ধরাটা বা পরিবার আপনাকে জোর করাটা, এটা আপনার তখনই প্রোটেস্ট করাটা উচিত ছিল। এবং যদি উচিত হতো, ওই কাজটা করতেন, তাহলে হয়তো আপনার এই জিনিসটাতে যেতে হতো না। আচ্ছা, আপনি সেটা করেননি, আমি ধরে নিলাম যে আপনার বাবা আপনাকে বাধ্য করলো, ব্ল্যাকমেইলিং করলো, ইমোশনালি আপনি বিয়েটা করলেন, সেটাও আমি মেনে নিলাম। সেকেন্ড স্টেজে যখন আপনার গায়ে র্যান্ডমলি হাত তুলছে, যখন আপনিও গায়ে হাত তুলছেন এবং আপনি বুঝতে পারছেন যে এটা ফিউচার নাই, তখন আপনি ওখান থেকে চলে আসেননি।
আমি কি কথা ঠিক বলেছি? আচ্ছা, সেটাও আপনি, আমি ধরে নিলাম আচ্ছা ঠিক আছে, সব সংসারই কম বেশি এগুলো হয়, আপনি মেনে নিয়ে আপনি মনে করছেন ফিউচারটা ভালোর দিকে যাবে। এবার আসেন আপনার চোখের বিষয়ে আমি যদি বলি, চোখটা আপনার অন্ধ হয়ে গেল, বা যেটা হলো আপনি যদি সত্যি বলে থাকেন এখানে ওর কারণে আপনি যেটা বলছেন, সেটাও কি এনাফ ছিল না ওকে ছেড়ে দিয়ে চলে আসার জন্য? তাহলে সেটা আপনি গোপন করলেন পরিবারের কাছে, আপনার নিজের কাছে, তারপরে ওকে নিয়ে আপনি ইন্ডিয়াতে গেলেন, ট্রিটমেন্ট করালেন। একটা কথা আছে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। আমি ধরে নিলাম আপনি ওর সম্পর্কে যা বলেছেন সবই সত্য কিংবা সবই মিথ্যা। আপনি যা বলেছেন এখানে তার যদি আপনার ভুলের দিকে আমি যদি তাকাই, তাহলে আমি দেখবো 3টা স্টেজে ভুল। প্রথম কথা হচ্ছে বাবার ওই প্রস্তাবে রাজি হওয়াটাই আপনার উচিত হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আপনি বিয়ের পর আপনার যখন গায়ে হাত তোলার পর্যায়ে চলে গেছে তখনও ডিসিশন নেওয়ার ব্যাপার ছিল। তৃতীয় হলো যখন আপনার চোখটাকে সে শেষ করে দিল, যদি আপনার কথা সত্য হয়ে থাকে তখন আপনি ডিসিশন নিতে পারতেন। আপনি ডিসিশন নিলেন না এবং শেষ পর্যন্ত ডিসিশন নিল সে, রাইট? আচ্ছা, ডিসিশন সে নিল এবং এবারে হচ্ছে হলো আপনার অ্যাকসেপ্টেন্সের পালা, আপনার হচ্ছে ফাইট করার পালা। আপনি মামলা করেছেন কতগুলো? মামলা আমি মোট পারিবারিক আদালত সহ 4টা মামলা করেছেন। ও কটা করেছে? একটাও না। ও একটাও করে নাই, ও 4টা মামলা করেছেন এবং আদালত ওখানে তার যে রায় দিয়েছে বা তার যে বিষয়গুলো হয়েছে খারিজ হয়ে গেছে বা চলমান আছে, কিছু একটা তো হয়েছে। তাকে একবারের জন্য অ্যারেস্ট করেনি, ওয়ারেন্ট বের হয়েছিল, কিছুই করে নাই, করতে পারে নাই না বা করেও নাই, এটাও হতে পারে। এখন কথা হচ্ছে যে একটা মামলাই তো এনাফ ছিল না নির্যাতন মামলা, আপনি 4টা মামলা করলেন। এগুলো কার পরামর্শ করেছেন? ওই যে উকিল আছে না, সেই পরামর্শ দিয়েছে, সেই করাইছে সব। এইটা আরেকটা চ্যাপ্টার। আমি আপনাকে একটা কথা বলি, উইথ ডিউ রেসপেক্ট, এই প্রফেশন যারা ওকালতি করেন তাদের প্রতি রেসপেক্ট রেখে বলি, এইটা আরেকটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার নিয়ে যদি কথা বলতে চাই তাহলে দিন রাত এক হয়ে যাবে। বিশেষ করে উকিলরা, আমি সব উকিলকে বলছি না, কিছু কিছু উকিল, হয়তো অনেক উকিলই আছেন যারা একটা মক্কেলকে, আমি আজ পর্যন্ত বলি আমার এই জীবন গল্প অনুষ্ঠানে বা আমি আগে যে রেডিওতে অনুষ্ঠান করেছি সেখানে এসে আজ পর্যন্ত তার গল্পে কেউ একজন বলে নাই যে অমুক উকিল সে অনেক ভালো মানুষ ছিল। আমার মনে পড়ে না, আমার জ্ঞান তো এরকম 1-2টা ঘটনা আমি হয়তো পেয়েছি, সেটা অনেকটা সিনেমাটিক মনে হয়েছে আমার কাছে। এছাড়া আমি পাই নাই যে উকিল তার সাথে খারাপ ব্যবহার করে নাই বা উকিল তার সাথে ইনজাস্টিস করে নাই। ডেফিনেটলি আপনার উকিলের একটা দায়িত্ব ছিল মামলার ডেট কবে পড়েছে, হাজিরার ডেট কবে পড়েছে এগুলো জানার। তবে এটা আসলে উকিলেরই কোনো কাজ না। প্রথম কথা হচ্ছে, আমি যদি বলি এটা আসলে লয়ার, হ্যাঁ ঠিক আছে লয়ার চাইলে আপনি, কিন্তু এটা আপনি নিজে থেকেই জানতে পারতেন। এটা আপনি নিজে থেকেই মামলার গতি প্রকৃতি কোথায় যাচ্ছে, যেহেতু আপনি 4টা মামলা করেছেন, আপনি একটা মামলায় যদি আপনার এরকম বের হয়ে যায় তাহলে আপনি ওই উকিলটা চেঞ্জ করলেন না কেন? ভাইয়া উকিলটা চেঞ্জ করলে আমরা বুঝি নাই যে তখন সে যেগুলো 4টা মামলা করলেন, সেই তো করাইছে। না আমি বলি সে করার সমস্যা নাই, একটা মামলার সবগুলো 4টা রায় তো একসঙ্গে হয় নাই না, 4টা মানে একই সাথে করছে, একই সাথে করলেও 4টা তো 4টা টাইম পড়ছে, তো একটা রেজাল্ট আপনি বুঝতে পারছিলেন। একটা রেজাল্ট যখন বুঝতে পারলেন, যখন বললেন যে ওকে দিয়ে হবে না, তখন ওর কাছ থেকে আপনি নিয়ে নিতেন, নিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতেন। তখন সে আমাদেরকে ডেট মানে প্রথম 2-3টা ডেটে নিচ্ছে, এরপরে যখন ওয়ারেন্টটা বের হইলো, হ্যাঁ এরপরে যখন ডেটগুলো পড়ে সে বলতেছে আজকে না আরো 3 মাস পরে, এরকম করে সে যে এরকম করতেছে আমরা বুঝতেছিলাম না যে কি ব্যাপার, এরকম করতেছে কেন। পরে বুঝলাম যে একটা পর্যায়ে যায় যে না, সেই সবকিছু নষ্ট করে দিল এবং বলতেছে যে মামলা খারিজ হয়ে গেছে। আমি তো যাই নাই, মামলা খারিজ হবে এর জন্যই তো হয়েছে, যাই নাই যে এর জন্য, আর আমি তো জানতাম না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এট দ্য এন্ডে গিয়ে আসলে কি হলো, সবকিছু মিলায় জিরো, কিছুই না এখন পর্যন্ত কোন কেসে কিছুই পাইলাম না। আপনার বাবার সম্মান, আপনার বাবার নোয়াখালী প্রীতি, সেগুলো ঠিক আছে এখন? হ্যাঁ সেটা ঠিক নাই। এখন আমার ভাই অন্য ডিস্ট্রিক্টে বিয়ে করে বসে আছে। আপনার ভাই অন্য ডিস্ট্রিক্টে? আমি সম্মান রেখে বলি, কারণ আমি অ্যাজ এ বিলিভার হিসেবে একটা কথা বলি, মানে বাবা মায়ের অনুমতি খুব জরুরি সন্তানকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে সন্তানের অনুমতি ছাড়া আমাদের ধর্মেও এটা বাধ্য করে নাই। হ্যাঁ, আপনার বাবা মা নিশ্চয়ই এখানে ভুল করেছেন খামখেয়ালি মনে করে। ওই ছেলের সাথে বিয়ে না দিতে পারতো, তারা অন্য কোনো পক্ষ দেখতো, আরো সময় নিত, স্পেস দিত, কিন্তু সেটা না করে সে যে কাজটা করেছে চরম একটা ভুল ছিল। তো আপনার এই গল্পটা আমি প্রচার করলাম 2টো অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে যে এই গল্পে শেখার অনেক কিছু আছে। আমি নিশ্চয়ই মনে করি না এক হাতে তালি বাজে সংসার জীবনে, নিশ্চয়ই আপনার অনেক বড় বড় ভুল ছিল, যেটা যদি ওর বড় বড় ভুলের কথা আপনি এখানে বলে থাকেন, আর আপনি যদি ওর কথাগুলো আগাগোড়া সত্য হয়ে থাকে আপনি যা বলেছেন এখানে, তাহলেও আমি বলবো যে আপনি নিজের প্রতি অনেক বড় বড় ভুল করেছেন। একটা মানুষ যদি আপনার কথা সত্য হয়ে থাকে যে একটা মানুষ আগাগোড়া খারাপ, তাহলে এই আগাগোড়া খারাপটাকে সমর্থন করে যাওয়া স্টেপ বাই স্টেপ, সেটা নিশ্চয়ই আরো বড় ধরনের খারাপই, তাই না? তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা একটা অনেক বড় লার্নিং। অনেক সময় দেখবেন যে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের বন্ধু বান্ধবরা বলে ফেলে। সেদিন আমার এক বন্ধু আমাকে বলতেছিল যে জীবনে যদি কারো ক্ষেত্রে একসাথে বসবাস করতেই হয় এবং তুমি যদি বুঝতে পারো যে এটা আসলে বেশি দিন যাবে না, তাহলে খুব সুন্দর করে ঠান্ডা মাথায় ডিসিশন এটা খুব জরুরি, যদিও সেখানে মায়ার কিছু অবশিষ্ট থাকে।
তবুও সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। আপনি যদি রিলিজিয়াসলি চিন্তা করেন তাহলে এটা আমাদের ধর্মে অনেক বেশি পারমিট করে যে হ্যাঁ চাইলে তুমি ডিভোর্স দিতে পারো, এবং খুব চমৎকার কিছু সায়েন্টিফিক ওয়েতে মানে সিস্টেম আছে। কিন্তু কথা হচ্ছে এটা আল্লাহ খুবই অপছন্দ করেন, তারপরেও তিনি অনুমতি দিয়ে রেখেছেন। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমরা যেন আমাদের জীবনটাকে ধ্বংস না করে ফেলি, জীবনটাকে শেষ করে না ফেলি। কারণ দুজন মানুষের একসঙ্গে থাকা, সেখানে বেটার আন্ডারস্ট্যান্ডিং খুবই প্রয়োজন, দুটো মানুষকে বোঝাটা খুব প্রয়োজন। আমি আসলে আপনাদেরকে কথা বলছি মানে যে আমি একজন মানে জ্ঞানী বা খুব ভালো জানি এ বিষয়ে, একদম খুব বড় স্কলার ঠিক তা না। আমি আসলে শুনে শুনে সেটাই বলছি, এবং এগুলো কম বেশি সবার জীবনে সত্য, ইনক্লুডিং মি। তো সেই জায়গাটা থেকে আমাদের মনে হয় যখন আসলে আমরা থাকতে পারবো না, তখন এই গেমটা নিয়ে আসলে এই চুল টানাটানি না করে একটা স্পেস নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং স্পেস নেওয়াটা খুব জরুরি। কারণ জীবনটা তো একটাই, এবং সেই জীবনকে ধ্বংস করার জন্য সেকেন্ডারি এলিমেন্ট যদি জীবনটাকে ধ্বংস করে দেয়, সেটার জন্য তো নিজের কাছে তো পরাজয়, এবং আমার তো মনে হয় যে এটা বাস্তবিক জীবনেই এটার জবাবদিহিতার জায়গা অনেক। আপনি বর্তমানে বিয়ে করেছেন একটা? জি ভাইয়া। এখন এই ছেলেটা সমস্ত কিছু জেনে আপনাকে বিয়ে করেছে? জি। এটা কি আপনার নিজের পছন্দ ছিল না পরিবারের পছন্দ? নিজের পছন্দ। এটা নিজের পছন্দ। আপনি হ্যাপি আছেন একে নিয়ে? জি ভাই, আলহামদুলিল্লাহ। সে আমার সবকিছু জানার পরে তার আমাকে বিয়ে করার জন্য ঢাকায় আসছে, এবং তার কিন্তু মানে সে আহামরি যে কিছু একটা তা না ভাইয়া, সে আমার জন্য উবার চালায়।